ঘটনাটি 2014 সালের রমজান মাসের। সেদিন 8 কি 9 রোজা চলছিল। বলে রাখা ভালো, আমি তখন রোজাতে তারাবি খতম পড়তাম না। সেই তারাবির সময়টা আমরা বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় বসেছিলাম। আমার বাবা তখন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার আশেপাশে ছিলেন। ঠিকানা সঙ্গত কারণে গোপন রাখলাম। ঘটনার দিন আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। আমরা 3 বন্ধু, আমাদের পারিবারিক একটি গাড়ি ছিল, সেটি আমি প্রায়শই ব্যবহার করতাম। সেদিনও গাড়িটি নিয়ে বের হয়েছিলাম। যেই ভাবা সেই কাজ। বলে রাখা ভালো, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি রাস্তায় জ্যাম থাকে। তারাবির সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো। আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে আরেকটু সময় নেভালে যাবে। যারা চিটাগং থাকেন বা যারা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন। সেখানে কাঁকড়ার ভুনা, পেঁয়াজ, পেঁয়াজু অনেক বিখ্যাত। ওখানেই ওখানেই যেত সবাই খাবার জন্য। আমরাও গেলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করতে করতে আমাদের প্রায় রাত 10টার কাছাকাছি বেজে যায়। এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতেঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না। সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত, অনেক শুনশান হয়ে যেত এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে। এখানে প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন অজ্ঞাতনামার লাশ পাওয়া যেত। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে উন্নত করা হয়েছে এবং তখনকার সময়ে তেমনটা ছিল না। কাঠঘর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10টা 10 অথবা 10টা 15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম। আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, তারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30 কি 40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমন ভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওই রকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো। আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না। তাই গাড়িটা না থামিয়ে চলে যায়। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট যাচ্ছে বা হাতের ইশারা করছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না, সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর মেয়েটির চেহারা ক্ষোভ ছিল মেয়েটির চেহারায়, বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে। এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল, টানতে। আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম, 60 থেকে 70-এর ওপরে চলে গিয়েছিল
কিন্তু আমাদের গাড়ি অতটা গতি অতটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আস্তে যাচ্ছে। আমি খুব জোরে এক্সেলেটরে আ পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না। ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠল, "কি সমস্যা?" বলে রাখা ভালো, আমাদের পেছনের বন্ধু ঘটনার কিছুই দেখেনি। কারণ সে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঠিক মিনিট ৫ এক পরে আমরা আবারও সামনে মেয়েটিকে দেখতে পাই। ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না। মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে, যার ওজনের কারণে গাড়িটি সামনের দিকে এগোতে পারছে না। সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করেই জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা ২ টি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে সেটি আমাদের সবারই ধারণা আছে। আমাদের যে ফিলিংসটা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে ১০-১২ জন মানুষ বসে আছে। গাড়িটি প্রচন্ড ভার। আমি মনে, মনে আল্লাহকে ডাকতে থাকি এবং তখন আমার কোনো সূরা মুখে আসছিল না। আমি জাস্ট আল্লাহ, আল্লাহ করতে, করতে গাড়িটা চালাতে থাকি। আমার ফ্রেন্ডের অবস্থা আরো খারাপ। সে বড়, বড় চোখ করে বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে। আমি সেখান থেকে কিভাবে ২ নাম্বার নেভি কলোনি পর্যন্ত এসেছি, আমি নিজেও বলতে পারব না। আমি ২ নাম্বার নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি ২ নাম্বার নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দেই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায়। আমি জাস্ট গাড়ির দরজা খুলে আ বের হয়ে দাঁড়াই এবং সাথে, সাথে আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হসপিটালে। আমার আব্বু-আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে। আমার একজন মামা ছিল, সে ২ নাম্বার নেভি কলোনিতে থাকতো। আ তিনিও ছিলেন সেখানে। তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, "কি হয়েছে? আমি এখানে কিভাবে এসেছি?" তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে, এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম। কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করল না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আ আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়ে ছিল। আমি তখন জিজ্ঞেস করলাম, "ফয়সাল কোথায়?" পরে বলল, সে অন্য একটি রুমে আছে। সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই খানে রাখা হয়, যেহেতু এটাতে অ্যাক্সিডেন্ট করা হয়েছিল সেই গাড়িটি, এবং আমার বাবা গাড়িটির দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, কারণ এখানে কিছু ফর্মালিটিস ছিল। আমি বাসায় আসার ঠিক ১ দিন পর ফয়সাল আমার বাসায় আসে। সে আমাকে একটি পেপার দেখায়। পেপারটি সে ড্রয়িং রুমের টেবিলের উপরে পায়। কয়েকদিন আগের পেপার। আমি বলি, "এটা কি?" এই পেপারে একটি কোণায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায়। দেখি একটি ছবি। সেই রাতে মেয়েটিকে দেখেছিলাম। সেই মেয়েটি আ লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখেই, এবং পুলিশ আ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে। এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই, তারিখটা দেখে চোখ আটকে যায়। কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল ২ দিন আগে। ৪ দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে। আ আমরা দুজন একজনের দিকে তাকাই। তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি, এর আগেই মেয়েটির মৃত্যু হয়েছিল। এরপর ১ সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল। আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি। সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে। এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই এবং বিশ্বাস করুন, আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম, আমার ঠিক মনে একটা ভয় কাজ করত, আজকেও যদি এমন কিছু দেখে ফেলি। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয়, আবার অনেকের কাছে হাস্যকর। কিন্তু একটা কথাই বলব, যার সাথে হয় সেই শুধু বুঝে এসবের মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক এবং তা মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। কারণ এই ঘটনাটি হওয়ার পরে আমি প্রায় ১ সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠত। তবে আমার ঘটনাটি ১০০% সত্যি, কারণ এটি আমার নিজের সাথে হয়েছে, তাই এর সত্যতা একমাত্র আমিই জানি। আমার পাশের সিটে বসে থাকা বন্ধুটি জানে। আমার সেই বন্ধুটি এখন সুইডেনে থাকে। তার সাথে কথা হলে মাঝে, মাঝে সে আমাকে এই ঘটনাটির কথা বলে এবং সে বলে এখনো নাকি সেই দৃশ্য ভেবে ভয় পায়। যেই পেপারটি আমরা ছবি দেখেছিলাম, সেই পেপারটি আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে। কিন্তু যখন ঢাকা শিফট হই, তখন পেপারটি আমি হারিয়ে ফেলি। আর
কখনো দেখিনি পেপারটি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভূতোসমের জন্য অনেক শুভকামনা রইল। এভাবেই সামনের দিকে এগিয়ে যাক সেই দোয়া করি। ইমেলটি সেই দোয়ার করেই শেষ করছি। এই বলে তিনি তার ইমেইলটি শেষ করেছেন। এরপরে তিনি তার মিরপুরের অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটা পাঠানোর জন্য, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আমাদের অতিথিদের কাছে চলে যাব। প্রথমে আমাদের এখানে আত্মীয় উপস্থিত আছেন যিনি ছবিতে নাই, হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন এবং তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন। আমরা তার কাছে যাব এবং তার ঘটনাটি আমাদের সামনে আসব। তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে ধামরাইল থেকে আসা একটা রুগী ঢাকা মেডিকেলে। ছেলেটার নাম শাহিন। শাহিনের বাবাও অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু সমস্যা তার বাবাকে নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে শাহিনকে নিয়ে। শাহিন যখন ঢাকা মেডিকেলে তার বাবাকে নিয়ে আসে এবং তাকে অসুস্থর জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তো শাহিন পুরো ঢাকা মেডিকেলটা ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে। জরুরি বিভাগ, যে কোনো ইমার্জেন্সি এবং পোস্টমর্টম, লাশ ঘর, ডোন ঘর আর কি, সবগুলোতে সে ঘুরে ঘুরে দেখতেছিল। তোর ভেতরে সবচেয়ে বড় যেটা আশ্চর্য ঘটনা ওর সাথে ঘটে, সে তো এমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিল। এমার্জেন্সি গেটের সামনে যখন দাঁড়ানো, তখন একটি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের একটি রুগী আসে ভ্যান গাড়িতে করে। তো এটা পিছনে পেছনে সেও দৌড়ায়, যে ওর আগ্রহটা হচ্ছে সে এখন কি করবে। এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যে রুগীটা আসছে খুব মারাত্মক, খুবই ভয়াবহ। এটা ওর দেখার ইচ্ছে যে ইমার্জেন্সি রোগীটাকে দিয়ে কিভাবে কি করতে পারে। তখন ও পাশাপাশি যখন দৌড়াচ্ছিল, কিন্তু বিশেষ ওই চিকিৎসা নেওয়ার আগেই এই যেটা অ্যাক্সিডেন্টের রোগী আসছে ও মারা যায়। পরে ভিতরে আর নেওয়া হয় না চিকিৎসা, সেটা বাহিরে রাখা হয়। এখন সেটাও তো পোস্টমর্টম হবে, ময়না তদন্ত হবে। তো সেটাও দেখার জন্য সে আগ্রহ যে এটা এখন দেখবো কি হবে। তো ওর বাবা যে এখানে হাসপাতালে ভর্তি আছে, সে তার ভিতরে এই জিনিসটা এখন ওর বাবার দিকে খেয়াল নেই। সে এটি নিয়ে এখন খুব পেরেশান, মানে আগ্রহটা জন্মানো। তখনও দেখতেছে লাশটা ফেলেই রাখা হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তো ওর ভিতরে এই জিনিসটা আর কি খুবই খারাপ লাগলো। পরে যাই হোক, এটাকে নিয়ে পোস্টমর্টম যেখানে ডোন ঘর আছে সেখানে রাখা হলো। সেখানে ও গেল। ও ওখানে যাওয়ার পরে ওর নাকি খুব খারাপ লাগতেছিল, যে এমন যে ওখানে ৩-৪টা এরকম আরো কতগুলো লাশ ছিল, ওই কাপড়ে বাঁধা ছিল। কিন্তু যে নাকি মারা গেছে তারটা শুধু চাদর দিয়ে ঢাকা। আর উনি বলতেছিল যে এমন বিদঘুটে গন্ধ, বিশ্রী গন্ধ আসতেছে, উনার কাছে খুবই খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না। বিশ্রী গন্ধ নাকি তার কাছে আসতেছিল। তো যাই হোক, উনি এগুলো দেখে পরবর্তীতে ওনার বাবার কাছে আসেন। ওনার বাবার চিকিৎসার যেখানে কেবিন নেওয়া হয় থাকে। সমস্যা হচ্ছে রাত্রিবেলায় সে 2টা দিন ঘুমাতে পারেনি। সে স্বপ্নটা যা দেখেছে সেটা স্বপ্ন উল্টো দেখেছে। রাত্রেবেলা ঘুমাইছে, রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখতেছে যে ও যে এখন দিনের বেলাতে যে রুগীকে দেখতে গেছিল, সেই রুগী ও দাঁড়িয়ে আছে আর লাশটা ও হয়ে গেছে। তার ভেতরে স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখতে পেরেছে যে এখন সে দুর্ঘটনায় জড়িত, অর্থাৎ সেই মৃত ব্যক্তিটা ও শাহিনী। আর রুগী যাকে দেখতেছিল যে মারা গেছে, সে ওনার পাশে দাঁড়ানো। তো এই ভয়ে তার 2টা দিন ঘুম হয় নাই, সে খাওয়া দাওয়াও করতে পারে নাই। সে খুব পেরেশান, মুসিবতের মধ্যে পড়ে গেছিল। অর্থাৎ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে এই 2টা দিন দেখাতে তার খুব সমস্যা। তো সে যাই হোক, তার বাবা চিকিৎসা শেষে 7টা দিন পরে ওনারা বাসায় সবাই চলে যায়। বেশ বড় ধরনের সমস্যা হয় তার বাড়িতে। যখন উনি বাসায় চলে যান, সেই রাত্রিবেলায় সে তার বাড়িতে গিয়ে তার সমস্ত শরীর বা খাওয়া দাওয়া সব, ঘুম সব এলোমেলো হয়ে যায়। সে কোনো মতেই ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া তার ভালো লাগে না, করতে পারে না, এবং তার শরীরে সমস্যা দেখা দেয়। নিজেরটা নিজে মাথার মধ্যে ও দেয়ালে ফাটিয়ে দিল এবং ঘুমাতে যাবে। সে ঘুমের মধ্যে দেখতে পারতেছে যে যখন ঘুমাতে গেছে, যে মর্গে তার যে লাশগুলো দেখে আসলো, সেই লাশগুলো তার কাছে এসে, তার মাথার সামনে এসে বলতেছে, তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তখন ও হইচই
চেল্লাচিল্লি করে দেয় যে আমি এখানে থাকবো না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি ওইখানে ঠিক হবো। তো দিনের বেলায় সকাল বেলায় ওনারা একটা হুজুরকে নিয়ে আসেন যে হয়তো মেডিকেল থেকে কিছু একটা সমস্যা ঘটেছে। তো হ্যাঁ, হুজুর এসে একটু পানি দিল, পানি পরে দিল এবং ফু দিয়ে দিল, বললো হ্যাঁ ওটাকে একটা জিনে ধরছে। তো আজও মানে এখনো পর্যন্ত সেই ছেলেটাকে যে জিনে ধরছে সেটা তা হাজির করতে পারেনি বা কোনো কিছুই না। এটা ওর ভিতরে একটা মানসিক যে সমস্যা বা ভয় তার বিবেকে যে ধারা রয়েছে সেটা বারবার তাকে তাড়না দিতেছে। তো এখনো পর্যন্ত ছেলেটার এই সমস্যা যে এখনো বলতেছে যে আমি যখন ঘুমাতে যে ঘুমটা আমার আসেই না, আমার মাথার সামনে সেই 4-5 জন মৃত ব্যক্তির লাশটাকে আমি দেখতে পারি। যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যে লাশটা আসছিল আমার সামনে মারা গেছে, ও আমার পাশে আসে এবং এসে আমাকে শুধু এটুকুই বলে, তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তো ওকেও পরে মেডিকেলে আবার ও আসে, মেডিকেলে সেইখানে জায়গাটায় নির্জনায় ও খুব বসে বসে আর কি, লাশ তো নেই কিন্তু ও এসে বসে ওই জায়গাটার মধ্যে তাকিয়ে থাকে। এখনো পর্যন্ত সে চিকিৎসাটা বা এখনো জিনটাকে হাজির করা হয় নাই বা কোনো ভালো চিকিৎসা এখনো দেওয়া হয় নাই। তা আমাদের কাছে আসছে, খবর আসবে। তো বিশেষ এখনো পর্যন্ত সে তাড়নায় আছে, ওই লাশগুলো তাকে শুধু ডাকতে থাকে যে তুমি ওইখানে কেন, আমাদের কাছে আসো। ভাইয়া এটাই আমার ছিল ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে এবং আমাদের টুইটার থেকে আমরা কিছু ঘটনা আমরা আপনাদের যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্টগুলো আমরা একটু পড়বো। সপ্তাহ ঘুরে চলে এলো, আবারও শুক্রবার শুরু হয়ে গেল ভূত FM। আবার একটি নতুন পর্ব লিখেছেন সৈকত সৈকত হাসান। শাকিল মাহমুদ আমাদের সাথে আছেন, সৌদি আরব থেকে লাইভ শুনছেন তিনি, তার মানে অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, যশোর বনপাড়া না যশোর বাঘারপাড়া থেকে শুনছেন তিনি। হাফেজ জুনায়দ্দিন ভাইয়ের ঘটনাটা অনেক ভয়ের ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন NH পরশ, এছাড়াও আমাদের সাথে আছেন LK রনি, টিভিতে খেলা দেখছেন আর ভূত FM শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাকিল মাহমুদের সাথে কথা আমি বলেছি। মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছে যে ভালো হোক খারাপ হোক আছি অল টাইম। ব্ল্যাঙ্ক সাব্বির রেক্স আমাদের সাথে আছেন, অনেক জ্বর নিয়ে শুনছেন তিনি। আহনাফ আহমেদ লোহিত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তুহিন, আহমেদ হোসেন বাইজিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়াদুস সালেহিন রবি আমাদের সাথে আছেন, স্বপ্নের মাঝি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি MD আসিফ আমাদের সাথে আছেন, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আমাদের সঙ্গে এখনো আছেন এবং যারা আমাদের সঙ্গে আগামীতেও থাকবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে যে ভূত FM এর পেজটা রয়েছে সেই পেজেও আপনারা লিখছেন এবং অনেকেই এখানে লিখছেন। আমাদের সাথে আছেন MD আকিব ইসলাম জয়, আসমা আক্তার শিলা আমাদের সাথে আছেন, ঢাকা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন প্লাবন আহমেদ নাইস, আমাদের সাথে আছেন দীপ্র আহমেদ, ভাই পরেন, আমাদের সাথে আছেন হচ্ছে অভি খান, আছেন MD নিলয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর সেই সাথে এখনো পর্যন্ত অনেকে লিখছেন আমাদেরকে এই পেজটাতেই। পাভেল হুসাইন ZP আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ প্রথম উৎস কুমার দে আমাদের সাথে আছেন আরিয়ান ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইবনে ফয়সাল, MD রিফাত আমাদের সঙ্গে আছেন অন্তর হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাফিউ আমাদের সাথে আছেন, মোহাম্মদ আইব আসিফ আমাদের সাথে আছেন, রনি RS আছেন আমাদের সাথে, আদিবা আনা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাকিব রহমান আহনাফ আমাদের সাথে আছেন, আকরাম খান আমাদের সাথে আছেন, আইমান রহমান আমাদের সাথে আছেন, নীল আশা আমাদের সাথে আছেন, JF খান আছেন আমাদের সঙ্গে, সুব্রত কুমার বালা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে সামনেও সময়টাও থাকবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে আরো দারুণ দারুণ ঘটনা নিয়ে হাজির হব কিছুক্ষণের মধ্যে এবং আশা করছি যে আপনারা যারা আছেন এখানে সবাই এনজয় করছেন আমাদের ঘটনাগুলো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার সাথে একটু পরিচয় করে দেবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি, ভাই, আমি রাত্রে দিন জি, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জে। হুম। আসলে আর একটু কাছ থেকে বলতে হবে। জি, আমার দেশের বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ থানা।
আর হচ্ছে গ্রামটা হচ্ছে পশ্চিম। আমি আসলে আসছি আমার নিজের কাহিনী, আমার ফ্যামিলি রিলেটেড, যেটা হচ্ছে আমাদের নিজের সাথে ঘটতেছে, আমাদের পরিবারের সাথে ঘটতেছে। গেল 2 যুগ ধরে হ্যাঁ, গেল 2 যুগ ধরে ঘটতেছে। জি। তো আমি গল্পটা শুরু করার আগে আসলে স্টোরি বললে ভুল হবে, এটা সিরিয়াস। যেটা হচ্ছে আমার আব্বু ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। তো শুরুতে আমি আপনাকে বলে রাখি যে ইয়ার স্বার্থে যে বিষয়টা লাস্টে উঠে আসবে, শুরু বলে রাখতেছি যে আমার আব্বু ছোটবেলা থেকে ঘটনাটা শুরু। আমাদের বাড়ি হচ্ছে পুরোনো বাড়িটা, এখন আমরা নতুন বাড়িতে আছি। পুরোনো বাড়িটা হচ্ছে আগেরকার চৌধুরী বংশের বাড়িগুলোর মধ্যে একটা দিঘি থাকতো, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা দিঘি থাকতো। তো আমাদের দিঘিটার বিষয়টা আগে বলে রাখতেছি যে কোনো স্পেশাল অকেশন যদি হয়, কোনো বিয়ে শাদী কোনো ব্যাপার হয়, তো দিঘিটার মধ্যে উত্তাল হয়ে যেত, দিঘিটার মধ্যে স্বর্ণের কিছু দ্রব্যাদি উঠতো, যেগুলো ইউজেবল। তো ওগুলো ইউজ করার পর আবার ওই প্রোগ্রাম শেষে রেখে দেওয়া হয়তো। তো আমার আব্বু চাচা 4জন ছিলেন, 5জন ছিলেন মোট। আমার কাজিন আব্বুর, উনি হচ্ছে দুপুরবেলা একদিন ওই দিঘির পাড় দিয়ে যাচ্ছেন। আমার আব্বুর কাজিন দেখলেন যে হঠাৎ এই স্বর্ণের মালামালগুলো উঠতেছে। উনি আবার নিজের মধ্যে উনার আসলে লোক চলে আসে। উনি এসে আমার আব্বুর আর একটা কাজিনকে বলে যে এই অবস্থা। উনা যাওয়ার পর আসলে কিছু নেই, ব্যানিশ। তো আসলে এখানে আমার দাদুর ফ্যামিলির কোনো প্রবলেমই ছিল না বা কোনো দোষও ছিল না। এখানে আমার বাবা ছিলেন না, আব্বু ছিলেন না। কিন্তু এয়ারপোর্ট থেকে সাফার করতেছি আমার দাদুর ফ্যামিলি। শুরুতে হচ্ছে আমার দাদুর ফ্যামিলিটা ঘরের মধ্যে ফেটে যেত, এরপর উপর ফেটে যেত। তো যতই রিপেয়ার করা হতো ঘুরে ফিরে আবার ওই আগের মতো। তো কিছুদিন পর আমার দাদু স্বপ্নে দেখেন যে হচ্ছে আমার আব্বুকে দেখায় বলতেছে যে ওই দিঘি থেকে এক টাইপের লোকেরা এসে বলতেছে যে তোর ছেলেটার দিকে দে, আর এই স্বর্ণ বাসন কুসন যা আছে এই সবই তোর। আমার দাদু বলতেছে না, আমার বাচ্চা দেওয়ার দরকার নেই, আমার স্বর্ণের মালা দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমার বাচ্চাও দিব না, আমার কিছুই দেবো না। তো পরপর এই স্বপ্নটা, একই স্বপ্নটা 3 দিন, সেম টাইপের স্বপ্ন, সেম সময় দাদু দেখতেছেন। লাস্ট ওই দিন যেদিন দেখেন 3 নম্বর দিন দাদু তাড়াই দিচ্ছেন ওদেরকে। ওরা যাবার সময় আমার দাদুকে বলল স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তা বুঝবি। হুম। এরপর থেকে শুরু। আমার আব্বু তখন 11 বছর বয়স। আগেরকার যুগে হচ্ছে আপনার আমাদের লোকাল এরিয়াতে বা যে কোনো এরিয়াতে হচ্ছে টাইমের গাড়িগুলো চলতো, তেমন একটা ট্রান্সপোর্টের ভালো কোনো সিস্টেম ছিল না। সো আমার আব্বুর নানা বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে এখনকার গাড়ি চলে মানে যে গতিতে, সেই গতিতে মিনিমাম 130, মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আগের যুগের ঠিক আছরের সময় আমার আব্বুর বয়স তখন 11 বছর, সময়টা হবে 1960। সেই সময় আব্বু ঠিক এই মুহূর্তে আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, আবার আব্বু ঠিক টাইমে হচ্ছে আমাদের আব্বু নানা বাড়ি যেটা হচ্ছে সেখানে খুঁজে পাওয়া যায় আর কি। তো বিষয়টা অলৌকিক। এভাবে কেমনে যাবে আব্বু বলতে পারেন না উনি কেমনে গেলেন। তো এটা হচ্ছে ফাঁদ কাহিনী। তো আমার আব্বুর বিয়েটা হয় অনেক বয়স হওয়ার পর, 38-40-এর মতো। মোটামুটি বিয়ে করবেন না এরকম সিচুয়েশন এসে বিয়ে করেন। আমার আম্মু আসার পর থেকে এই সমস্যা তেমন একটা বুঝে যায় নাই। যখন আমার বড় আপু 1986 সালে জন্ম হয় ওনার। জন্মের পর ওনার সমস্যাটা ধরা করে 6 মাসের মাথায়। উনি হচ্ছে আথরের আদান শুরু হইতো, ওনার কান্না শুরু হতো, ঠিক এই সব দিয়ে উনি কান্না করতেন। কান্নাটা এরকম ছিল যে একটা বাচ্চা কিছু একটা দেখতেছে আর ভয় পাচ্ছে। তো আমার আব্বু আবার কোরআনে হাফিজ, তখনকার যুগের অনেক বড় একজন আলী। সো উনি আবার এই তাবিজ কবরের ব্যাপারটা ট্রাস্ট করতেন না। উনি বলতেন যে হচ্ছে আপনার এই কোরআনে সবকিছু, সব সলিউশন এখানেই আছে, আমলের উপর সবকিছু। তো অনেক গরম মানুষ, আমার আম্মু ভয় পাইতেন। ওনাকে আবার বিষয়গুলো ক্লিয়ারলি বলা যাইতো না, যেহেতু ওখানে কোনো কপি নেই বলার। তো আব্বু আবার প্রাইমারি টিচার ছিলেন। উনি যখন ডিউটিতে যেতেন আম্মু লুকিয়ে লুকিয়ে কিছু আলেম বা বুজুর্গ টাইপের লোকের কাছে যে এরকমটাই হচ্ছে যাইতেন, বা যাওয়ার কোনো পার্সন ইউজ করতেন। তো ওই কিছু একটা মাধ্যম পানি পড়া যার কুক টাপুক দিলে আপুর কান্নাটা প্রবলেমটা হালকা সলভ পায়। তো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার আপু হাঁটা শিখবে, সেই টাইমটা ওভার, হাঁটতেছে না।
আপনার ওভার হয়ে গেছে। একদিন আমাদের বাড়িতে আমাদের লোকালি একজন আপনার এই ইয়া টাইপের বুজুর্গ টাইপের, কিন্তু একদম উন্মাদ টাইপের, যে আগেরকার বুজুর্গগুলা হঠাৎ উন্মাদ টাইপের কিছু বুজুর্গ ছিল যে কোনো কিছুই কাউকে বলে না, হঠাৎ কিছু একটা বলে বা পাগলের মতো চলাফেরা করে, ফকিরের মতো চলাফেরা করে, কিন্তু ওদের মধ্যে আড্ডা। ঠিক উন্মাদ না, চলার ধরন অন্যরকম ছিল, সেটা বলেন। জি, মানে অনেকটা ফকিরে, মানে আপনার কাপড় চুপড়ে কোনো ইয়া নাই, কিন্তু চলতে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, জি, সিরিয়াস কথাবার্তাই বলতে পারতো ওরাই। জি। তো ওই রকম একজন লোক আসতেন আমাদের বাড়িতে। তো আমার দাদু ওই আমার আপুকে দেখায় বলতেছেন যে কি করবো বাবা, আমার তো নাতিন হাঁটতেছে না। তো ওই উনি বলতেছেন, আর ওই যে আপনাকে যেটা বললাম না আপনার দিঘির ব্যাপারটা, ওই বিষয়টা কিন্তু দাদু স্বপ্নে দেখার পর কারো শেয়ার করে নাই। এটা তো 1950 সময়কাল, কিন্তু আমার আপুর জন্ম 1986। ওই ওই দিন ওই বুজুর্গকে আমার দাদু বলতেছেন যে হাঁটতেছে না, দেখো যে সেটা কি। ওই লোকটা আমার দাদুকে মানে এতই বকা দিচ্ছে যে তুই তুই থাকতে হাঁটবি না কেন, সবই তো তোর দোষ, সবই তো তোর দোষ, মানে ওই যে ঘটনাটা ও বলতে চাচ্ছে। এমনকি ও বলেই দিছে যে এরকম এরকম ছিল, তুই তো সবকিছু করছো, তোর তো বোধ, তুই তো সময় মতো কিছু করস নাই, এখন তো তুই তুই কর, তোর কিছু হইলে তুই পারলে তুই কিছু কর, এরকমটা করতেছেন। তো উনি আর কিছু দেন নাই, আমার দাদু কোনো সাউন্ডলেস কিছু বলার নাই, উনি এটা বলেই চলে গেছেন। সো আমার এইরকম উনার রোগবালাই লেগেই থাকতো। তো উনি আবার খুবই ট্যালেন্ট, ক্লাস 5 পর্যন্ত কোনো মতে আর কি আপনার স্কুলে গেছেন, তেমন একটা প্রবলেম ফেস করেন নাই, যে হাঁটা চলার মতো কোনো প্রবলেম হয় নাই। ক্লাস 6-এ উঠবেন, ওনার দেখা যাচ্ছে যে একটা সাইড চলে গেছে, মানে চলে গেছে বলতে হচ্ছে প্যারালাইসিসও না আবার অটিজমও না, ভালো। কিন্তু 6-এ উঠবেন, ধীরে ধীরে দেখা গেছে যে একটা সাইড যাচ্ছে। তো হঠাৎ একদিন আমার আপু সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়। তো দরজার সামনে একটা ফ্রন্টে দরজা ছিল, দরজার আপনার কিনারা ফ্রেমে কিনারার মধ্যে মাথা লেগে ফেটে যায়। তখন থেকে আবার সিরিয়াস অবস্থা। ফেলে যাওয়ার পর হচ্ছে আপনার ওনার দেখা গেছে যে ওয়েট এত বেশি, এখন পর্যন্ত ডক্টরসরা যখনই দেখে যে 205 ওজন, উনি আবার স্বাভাবিক মানুষ, আপনি 3 ইঞ্চি, নর্মালি ওনার বডি তেমন একটা ফ্যাট না, তারপর হচ্ছে 205 ওজন, এটা টু মাচ, চিন্তার বাইরে। তো আমরা সিমেজ, তারপর হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, প্যারালাইসিস, অটিজম, কোনো রোগ নেই ওনার, কোনো সলিউশন নেই, কোনো ঔষধ নেই। লাস্ট ওনাকে দে হাইয়েস্ট স্যালাইন ওর আপনার গোমর ট্যাবলেট, আর কোনো ওষুধ নেই। ওনার প্রবলেমটা এই, এখন পর্যন্ত উনি এভাবেই আছেন। আর দ্বিতীয়ত হচ্ছে মেইন ঘটনা যেটা শুরু হয়েছিল, আমার মেজো চাচা, আমি হচ্ছে আমার আম্মুর কাছ থেকেই শোনা বিষয়টা, বা আমার ফ্যামিলি পার্সনের কাছ থেকে শোনা, আমি হচ্ছে ফ্যামিলি সবার ছোট, উনিও বিয়ে করবে না। তো ওনার ব্যাপারগুলো আম্মু 10 বছর ধরে ওনাকে নিয়ে সংসার করতেছে, আমার মেজো চাচা, আমার ছোট চাচা, প্লাস হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হচ্ছে তখন আমাদের নতুন বাড়ি করে নিয়ে আসছেন আব্বুরা, আর মরুর সম্পত্তির উপরে নতুন বাড়ি করছে, তখন এখানে একমাত্র মহিলা আমার দাদু আর আমার আম্মু। তো আব্বুরা যখন ডিউটি যেত পুরো বাড়ি খালি, আম্মু বলতেন আমার চাচাকে, দেখো তুমি যদি বিয়ে করো না তোমার দরকার নেই, কিন্তু আমার একটা গল্প গুজব করার মতো একজন পার্সন দরকার। উনি বলতেন যে না না, আমি হাই স্কুলের টিচার হয়ে আমি একটা সংসার চালাতে পারবো না। আম্মু বলতেন যে আবার তোমার ওয়াইফ যদি খেতে চায়, আমি যা খাবো তা খাবো, আমি যা পড়বো তা পড়বো, তুমি এসব নিয়ে টেনশন করো না। কেমন উনি রাজি হয়ে যায় আর কি। তো যাওয়ার পর আর কি আপনার এই বর্তমান আন্টি যিনি ওনার সম্বন্ধটা দেখতে যায় আর কি, আম্মু ব্যতীত সবাই যায়। সবাই যাওয়ার পর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে, সবাই পাগল। আসার পর থেকে উনি ওনার বিহেভিয়ার গুলা মানে বিশ্বাসযোগ্য না। উনি কারোর সাথে মিশতেন না। উনি যেখানে যে রুমে ওনাকে নিয়ে আসা হয়েছিল, ওনার স্বামীর রুম, ওই রুমটাতেই ওই বেডেই উনি থাকতেন, ওই বেডে নিয়ে খাবার দেওয়া লাগতো। আবার যখন আমার চাচা অথবা আব্বু ডিউটিতে চলে যেতেন, কেমন যেন অদ্ভুত টাইপের লোক ওনার কাছে আসতো। উনি আবার পরিচয় দিতেন এগুলো ওনার কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম আর কি। সো যখন যখন আছে আপনার কোনো একটা বিষয় আছে চোখে লাগার মতো, তখন কিন্তু সন্দেহজনক হয়ে যায়, কৌতূহল। আমার আম্মু অনেকটা কৌতূহলী হয়ে দেন। তো একদিন শুনতে পান আমার আম্মু পাশের রুম থেকে খুবই মানে এতই সুমধুর কণ্ঠ, যে আপনার সচরাচর এরকম তেলাওয়াত করা তিনি সচরাচর কে শুনে না, এতই সুমধুর কণ্ঠ। ওই তেলাওয়াত শুনতেছেন, আম্মু একটু কান পেতেলেন, দেখলেন যে আপনার তেলাওয়াতের পর দোয়া দরুদ হলো। আবার ওই আন্টি বলতেছেন যে বাবা আমার যেরকমটা ভালো হয় সেরকমটা। উনি আবার রিপ্লাই শুনলে যে একটা পুরুষ বলতেছে যে তুমি আমাকে বাবা ডাকছো, তোমার মেয়ে
জন্য কোনো বাবা কোনোদিন খারাপ করে না। দেখো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আমি আমার আব্বুর ব্যাপারটা বলছি যে আমার আব্বু অনেক বড় একজন কোরআনের হাফিজ বলতে হচ্ছে একজন আলিম। উনি হচ্ছে সমাজে কিছু অনেক প্রভাবশালী। কিছু লোক যে মনে করে যে উনি অনেক বড় একজন হুজুর। কিন্তু আমার আব্বু কোরআনে হাফিজ ছিলেন। আপনার মাদ্রাসা লাইনে পড়ালেখা করে উনি হচ্ছে আপনার স্কুল লেভেলে পড়ালেখা করছেন আপনার। তবুও কিন্তু উনার আমল হচ্ছে মানুষরা মনে করতো যে উনি অনেক বড় বুজুর্গ, কিন্তু আমলের উপর সমাজে সবাই আপনার কোনো বিষয়ে আপনার ফারুক হাফিজ সাহেব ওনাকে বলতো যে আম্মু যে ওনার আব্বুকে কিছু বলবে বা আম্মুর সাথে আব্বুর রন্ডেড রিলেশনটা এরকম ছিল যে কোনোদিন কোনো 10 ইয়ার্স এর মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু ওই 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন আব্বু এতটাই মিসবিহেভ করতেছেন আম্মুর সাথে, রুড বিহেভিয়ার এতটাই পার হয়ে গেছেন যে লাস্ট মুহূর্তে আম্মুকে আব্বু বলতেছেন যে তুমি চলে যাও, তুমি আর এখানে থাকতে পারবে না। জি। তারপরে তো এমন অবস্থায় আম্মু খুবই ভয় পান যে আসলে আব্বু কি করবেন, কি থেকে কি করে বসবেন। তো দ্বিতীয় দিন আমার আব্বু ডিউটিতে যাওয়ার পর মানে এই ঘটনায় আপনার সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো কোনগুলো মনে হয়েছে সেটা একটু আমাদের বলেন প্লিজ। সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো হচ্ছে বর্তমান গেল 5 বছর ধরে বা তার একটু আগে থেকে আমরা ফেস করতেছি। যেমন অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছে আমরা যে আমাদের বর্তমান রুমটা হচ্ছে ঘরটা হচ্ছে আমার ওই আন্টি ঘরের পিছনের ঘর। তো উনি আমাদের সামনে আছে। তো মোস্ট ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের বাড়ির জানালাগুলা বা দরজাগুলোতে এত জোরে হঠাৎ এত সাউন্ড হয় যে যেমনটা কেমন দেখে গেছে বের হবেন কিছু নেই। চালের মধ্যে এত জোরে ইয়া করতেছে যে আপনার চালটা ছিঁড়ে ফেলতেছে। কোনো সমস্যা নাই, খুলে দেখবেন ঘরতেই বের হয়ে উপর তাকাবেন কিছুই নাই, বেনিশ। কিন্তু আপনি সাপোজ কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা কোনো ইবাদত বন্দেগী প্লাস হচ্ছে কিছু করতে গেলে এত দুর্গন্ধ ওই চারদিকে, মানে আপনার মৃত মানুষ অথবা শ্মশানে কোনো মানুষ পড়লে যে গন্ধটা হয়, কোনো ইবাদত বন্দেগী করতে গেলে এরকম সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, এইটাই আপনাদের মেইন সমস্যা এখন। আর সমস্যার মধ্যে হচ্ছে যেমন এটা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে আশ্চর্য সমস্যা হচ্ছে যে ঘরে কোনো টাকা রাখলে লক ঠিক আছে, ব্যাগটাও ঠিক আছে, যত হেভি লক দিয়ে রাখেন 30% ও 20% টাকা থাকবে না, চলে যাবে। আচ্ছা আবার হচ্ছে আমার আম্মু ট্রাই করে দেখে কোরআন শরীফের মধ্যেও টাকা রাখছে, ঠিকই সবকিছু ঠিক আছে, টাকা ভেতর থেকে নেই। আবার সব টাকা যায় না, 20 or 30%। এই সমস্যার সমাধান এর জন্য আপনারা কিছু করেছেন? আমি সিলেট ডিভিশনে, বিশেষত আমি গেল 10 বছর ধরে, আমার 16 বছর বয়স থেকে এখন পর্যন্ত সিলেটের ডিভিশনে এমন কোন বুজুর্গ আপনার দুইটা ধর্মের, হিন্দু ধর্মাবলম্বী বলেন আর আপনার মুসলিম ধর্মে বলেন, আমি যেখানে যেই বলছে সেখানেই গেছি। প্রথম অবস্থায় সবাই বলে ঠিক আছে আমরা পারবো, নেক্সট আপনার যখন যাওয়া হয় যে তখন আর বলে সরি আমাদের দ্বারা সম্ভব। এই সমস্যার কোনটা মানে মানে কারণটা কি বলে আপনার মনে হয় আসলে? যেখানে গেছি সবাই একটা কথাই বলতেছে যে হিংসা। আচ্ছা, এবং এটা কে করেছে বলে আপনাদের মনে হয়? সবাই একই কথা বলতেছে যে ওই ফ্যামিলি থেকে ওই প্রবলেম যেগুলো আসলে দেগির প্রবলেমগুলো ওরা ওগুলো ক্যাপচার করে নিচ্ছে, ওগুলো ইউজ করে ওরা এটাই করতেছে যে এই ফ্যামিলির প্রতি হিংসার প্রয়োগটা তাদের এই মাধ্যম দিয়ে করতেছে যে আপনার এই ফ্যামিলিটা টোটালি ধ্বংস হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা বিরতি নিব আপনার সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাবো। তবে তার আগে আপনারা যে যেগুলো লিখছেন ফেসবুকে আমাদেরকে, এবং যেগুলো লিখছেন আমাদেরকে সেই জিনিসগুলো আমরা একটু পড়ে শোনাবো। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আছেন আমাদের ভূতত্ত্বে যে বেজটা সিরাজুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে শুনছি খুব ভালো লাগছে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইউসুফ মাইদি, এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। অব্রনীল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও টুকু শেখ আমাদের সাথে আছেন, নাতিম প্রেম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাতিম প্রেম সহ তানজিদুল হক রাফি আমাদের সাথে আছেন, ফেরদৌস আলম আমাদের সঙ্গে আছেন প্রিন্স হক রাফি আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এফকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রহিম মিয়া আমাদের সঙ্গে আছেন, এমডি শাকিল খান, বিজন খান আমাদের সঙ্গে আছেন জাকির হুসাইন আছেন আমাদের সঙ্গে, কাজী শিহাব হাসান, শেখ ফরিদ আহমেদ আমাদের সঙ্গে আছেন হৃদয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি আব্দুল মোমেন
এছাড়াও মোহাম্মদ নাফের আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। এবং আমাদের আজকে যে আমাদের যে ইয়েটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে শর্ট ফিল্মটা আছে, সেই শর্ট ফিল্মের ওপরে আপনারা একটা পোস্টারও তৈরি করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এটার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই পোস্টার দেখবেন। কমেন্টে এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন মাহমুর রহমান মেহরাজ আমাদেরকে এটা পাঠিয়েছেন। হাবিব রুমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আশিক দান সহ আরো 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 অনেকে আজ অন্যজন আমাদের সঙ্গে আছেন। এমডি শিশির আমাদের সঙ্গে আছেন, মাহফুজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কামরুল হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অপূর্ব বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, ইশতিয়াক আহমেদ সাদ, সজীব আহমেদ আমাদের সঙ্গে আছেন, নিয়াজ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, প্রিন্স জি এম মাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরমান আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তৈয়দ হাসান রুবেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই, এমডি জুবাইর হোসেন সহ আরো অনেকেই। আমাদের যে ভূত এফএমের পেজ, সেখান থেকে পড়ছিলাম এতক্ষণ। এবার যাব আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে আমাদের রেডিও ফুর্তির পেজ যেখানে, সেখানে আমরা যাব। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে এমডি রাজু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুরুন নবী শাহ, আছেন আমাদের সঙ্গে রাফিয়া তাবাসসুম পিউ, আমাদের সঙ্গে আছেন রাফি আহমেদ, মোহাম্মদ জাহিদ হাসান নিলয় আমাদের সঙ্গে আছেন, শাহিদুর রহমান শাওন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জারা ইসলাম, আমাদের সঙ্গে আছেন সাদিকুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শামিমুল ইসলাম শাকিল, ইসমাইল হোসেন জীবন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আর যে কাউসার ফারহান তানভীর, জাকারিয়া হোসেন নীরব, SH শরৎ বড়ুয়া, সামিউল ইসলাম শাকিল, রকি রুমি, এমডি মুশাররফ হোসেন, এমডি আল মাহমুদ অপু, এমডি আল মাহমুদ অপু, আরিয়ান মিকাইল আমাদের সঙ্গে আছেন, মাহিউল ফুয়াদ, সাদিকুল ইসলাম, আলম খোরশেদ, রিয়াজুর রহমান, শামিমুল ইসলাম শাকিল, সাইফ, অমর খান তাইম, তাহমিদ ইসলাম, সাদিকুল ইসলাম, শামিমুল ইসলাম শাকিল সহ আরো আরো অনেকে। আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং জানিয়ে দিন কোন ঘটনাটা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাটা ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা জানাবেন, কেন ভালো লাগছে সেটাও আমাদের গাইডলি একটু জানাবেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চলুন। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইনাম মাহমুদ রিমন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। আমরা ঘটনায় চলে যাই তখন। থ্যাংক ইউ। রাসেল ভাই, প্রথমে আমি আমার হল থেকে আমার যে না, আমরা ঘটনায় যাব প্লিজ। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘটনায় যাব। জি হ্যাঁ, ঘটনাটি রাসেল ভাই 2012 সালে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। এই ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। কাছ থেকে বলতে হবে। ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি 2012 সালে আমার একটি বন্ধুর সাথে ঘটে যায়। তো আমার ওই বন্ধুর নাম আমি সঙ্গত কারণে মেনশন করতে চাচ্ছি না। আমার বন্ধুর নামে আমি এখানে রবিন হিসেবে ইউজ করলাম। তো রাসেল ভাই, ঘটনাটি 2012 সালের অক্টোবর মাসের ঘটনা। তো ঘটনার দিন রবিন ওর পার্শ্ববর্তী ইউনিয়নে ওর এক আপুর বাড়িতে বেড়াতে যায়। একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যায়। কিন্তু পরের দিন রবিনের একটা পরীক্ষা থাকায় রবিন অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেনি। এজন্য সে সন্ধ্যার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ওর আপু ওর হাতে একটি মিষ্টির প্যাকেট দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো রবিন ওখান থেকে সন্ধ্যার আগেই রওনা দেয়, এবং ওখান থেকে ওর বাড়ি ছিল 5 থেকে 6 কিলোমিটার দূরে। এবং রবিন যখন রওনা দেয় তখন অনেকটাই সন্ধ্যা, আর ওই গ্রামগুলো হচ্ছে একদম অজপাড়াগা এলাকাটা, একদম অজপাড়াগা। তেমন ট্রান্সপোর্ট ছিল না, ইভেন রিক্সাও ছিল না। তো এই জন্য রবিন হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো রবিন যখন হাঁটা শুরু করলো, কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ লোকের সাথে ওর দেখা হলো। ওই লোকটি তখন রবিনকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাবে। রবিন বলল যে আমার বাড়ি কুড়িভাইকাতে, আমি ওখানে যাব। কিন্তু ওই লোকটি তখন রবিনকে বলল যে বাবা, তুমি এদিক দিয়ে যেও না, এদিকে বিপদ হতে পারে। তো রবিন ভাবলো এদিকে রাস্তা ওর প্রতিনিয়ত এদিক দিয়ে আসা যাওয়া করে, তো এখানে কোনো সমস্যা হওয়ার তো কথা না। তো রবিন এই জন্য ওই লোকটার কথায় তেমন পাত্তা দিল না, হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর
মাঝপথে একটি গ্রাম রয়েছে, গ্রামটির নাম হচ্ছে হীরাপুর। আমার আমার এলাকা থেকে যারা শুনছেন তারা অবশ্যই গ্রামটিকে চিনবেন। তো এই হীরাপুর গ্রাম নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে এবং হীরাপুর গ্রামে অনেকগুলো পুরাতন কবরস্থান রয়েছে। তো ভাই রাসেল ভাই, গ্রামের প্রবেশ পথেই একটি বিজিবি ক্যাম্প রয়েছে, ক্যাম্পের পাশে একটা কবরস্থান। তো রবিন যখন ক্যাম্পটা পার হচ্ছিল তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ক্যাম্পটা পার হয়ে ও যখন কবরস্থানটা পার হলো তখন ও হঠাৎ খেয়াল করলো কোনো একটা কিছু যেন ওকে ফলো করছে। তো রবিন পিছনের দিকে ফিরে তাকালো, তাকানোর পর দেখতে পেল যে সাদা রঙের অনেক সুন্দর একটা বিড়াল ওর পিছনে পিছনে আসছে। তো রবিন প্রথমে এটাকে ভালোই ভাবলো যে কোনো সমস্যা হবে না, সাধারণ কোনো বিড়াল। তো তারপর রবিন স্বাভাবিকভাবে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ সে খেয়াল করলো যে ওর ঠিক কিছু দূর সামনে দিয়েই ও যেদিকে যাচ্ছে ওই রাস্তা ধরেই দুইজন লোক হেঁটে যাচ্ছে। তো রবিন ওদেরকে দেখে কিছুটা সাহস পেলো মনের মধ্যে যে এখন আর ভয়ের কোনো কিছু নাই। তো রবিন ওই লোকদেরকে ফলো করে হাঁটা শুরু করলো। তো হাঁটতে থাকলো এদিক দিয়ে এই যে বিড়ালটা ছিল ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপর অ্যাটাক করা শুরু করলো। অর্থাৎ বিড়ালটার আকর্ষণ ছিল ওর মিষ্টির ব্যাগটার প্রতি। তো বিড়ালটা বারবার চেষ্টা করছিল ব্যাগটাকে ধরার জন্য। তো রবিন তখনও তেমন কিছু পাত্তা দেয় না বা বুঝে নেয় যে কোনো অ্যাবনর্মাল কিছু করতে পারে। রবিন ভাবলো যে এটা স্বাভাবিক কোনো বিড়াল, কোনো সমস্যা হবে না। তো রবিন আরো দ্রুত হাঁটতে থাকলো ওই দুইজন লোককে ফলো করে। কিন্তু রাসেল ভাই, একটা জিনিস রবিন খেয়াল করলো যে রবিন যতই দ্রুত হাঁটছে ওই দুজন লোককে ধরতে পারতেছে না। রবিন যতটা দ্রুত হাঁটছে ওই দুজন লোকও সেম ততটা দ্রুতই হাঁটছে। অর্থাৎ রবিন এবং ওই দুজন লোকের মাঝখানে প্রায় 15 থেকে 20 ফুটে অলওয়েজ একটা ডিস্টেন্স রয়ে গেছিল। তো যাই হোক, তারপরও রবিন তেমন কিছু ভাবেনি। আর এদিক থেকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, যেহেতু অক্টোবর মাসের শেষ দিক ছিল, গ্রাম অঞ্চলে তখন তাই শীত পড়ে অবস্থা। তো ওই দিন অনেকটাই কুয়াশা পড়েছে। তো রবিন যাই হোক স্বাভাবিকভাবে হাঁটছে। তো রবিন আস্তে আস্তে খেয়াল করলো যে বিড়ালটা যেন যতই সময় যাচ্ছে বিড়ালটা যেন আস্তে আস্তে একটু শক্তিশালী হয়ে যাচ্ছে, একটু আরো বেশি ওর ব্যাগটাকে ধরার চেষ্টা করতেছে, আরেকটু হিংস্রতা দেখাচ্ছে। তো রবিন এটা দেখার পর আহ, বিড়ালটাকে ভয় দেখানোর জন্য একটা পাথর হাতে নিল এবং ঢিল ছোড়ার মতো দেখালো যাতে বিড়ালটা ভয় পায়। তো বিড়ালটা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। তো রবিন ভাবে যে এবার আর কোনো সমস্যা হবে না, রবিন আবার হাঁটতে থাকে। আর রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে কুড়িবাইকা গ্রামে যাওয়ার জন্য হীরাপুর গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা ছিল এটার পাশাপাশি ছোট একটা রাস্তা ছিল, যে রাস্তাটা মানুষজন সাধারণত দিনের বেলা ব্যবহার করতো, একটা খেলার মাঠের পাশ দিয়ে ছিল রাস্তাটা। তো ওই রাস্তাটা রাতের বেলায় তেমন কেউ ব্যবহার করতো না, বিশেষ করে একা কেউ সন্ধ্যার পরের দিকে যেত না, কারণ ওই রাস্তাটা অনেকটাই হন্টেড ছিল। তো রাসেল ভাই, রবিন ওই দুজন লোককে ফলো করতে করতে নিজের অজান্তেই ওই ছোট রাস্তাতে প্রবেশ করে ফেললো। রবিন তো বুঝতেই পারেনি যে সে কখন সেই রাস্তায় প্রবেশ করবে। যাই হোক রাসেল ভাই, ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপর অ্যাটাক করতেছে। তো এক পর্যায়ে রবিন বুঝতে পারলো যে বিড়ালটা মনে হয় মানে এটার জন্য বিড়াল নয়, অন্য কিছু একটা প্রাণীর হাত জোরে ওর ব্যাগটাকে টানতেছে। তো রবিন ওই সময় খুবই বিরক্ত হয়ে গেল। রবিন তখনও বুঝতে পারেনি যে প্যারানর্মাল কিছু ঘটতে পারে। রবিনের হাতে যে পাথরটা ছিল ওই পাথরটা দিয়ে জোরে বিড়ালটাকে একটা ঢিল মারল। ঢিল মারার পর বিকট শব্দে একটা চিৎকারের আওয়াজ হলো। আওয়াজটা শুনে রবিন পিছনের দিকে তাকালো। তাকানোর পর রবিন দেখতে পেল যে সে যে বিড়ালটাকে মেরেছে ওই ঢিলটা বিড়ালের ঠিক কাঁধের মধ্যে লেগেছে এবং কাঁধ থেকে অনেক রক্ত বেরোতেছে। আর বিড়ালটার চেহারা তখন বিদঘুটে অবস্থায় দেখা যাচ্ছিল। তো রবিন ওই অবস্থায় দেখে কিছুটা ভয় পেয়ে যায়। রবিন ভাবলো যে ওই দুইটা লোকের সাথে যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে যাওয়ার জন্য। রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রবিন যখন ওই ঢিল মারার পর আবার ফিরে ওই দুজন লোককে ফলো করতে যাবে তখন রবিন খেয়াল করলো যে ওই দুজন লোক এখন আর ওর সামনে নেই। রাসেল ভাই, এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় যে ওরা যেই রাস্তাটা ধরে হাঁটছিল ওই রাস্তাটা ছিল একটা মাঠের পাশ দিয়ে এবং আশেপাশে তেমন ঝোপঝাড়ও ছিল না, যে বা লুকানোর কোনো স্থানও ছিল না যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দুইজন লোক এত দ্রুত কোথাও চলে যাবে। তো এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় এবং একটু জোরে হাঁটতে শুরু করে।
আর রাসেল ভাই তখন যখন রবিন হাঁটতেছে ওই শর্ট রাস্তাটা ধরে, ছোট রাস্তাটা দিয়ে, তো ওই রাস্তাটার মাঝখানে একটা পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর। পুকুরটাতে সাধারণত সন্ধ্যার পরে ওইদিকে কেউ যায় না। আর পুকুরের পাড়ে এক কোনায় অনেক বড় বাঁশঝাড়, আর আরেক পাশে অনেক বড় একটা তেঁতুল গাছ রয়েছে। তো রাসেল ভাই, রবিন যখন ওই পুকুরটার কাছাকাছি যাচ্ছে, তখন রবিন খেয়াল করলো যে চারপাশে পরিবেশটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো রবিন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফিল করলো যে খুবই গরম, আস্তে আস্তে গরম খুবই বাড়ছে। তখন কিন্তু রাসেল ভাই শীতকালে শুরু, তখন কোনোভাবেই এত গরম থাকার কথা না, কিন্তু রবিন ফিল করলো যে আস্তে আস্তে গরম বাতাস বইতেছে। এবং যখন সে পুকুরের পাড়ে পৌঁছালো, তখন তার কাছে লাগলো যে প্রচন্ড জোরে বাতাস বইতেছে, এবং এতটাই জোরে বাতাস বইতেছে যে বাতাসের গতির কারণে এই পুকুরে যে অল্প পরিমাণ পানি ছিল, ওই পানিতেও মনে হয় সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ উঠতেছে। আবার পাশে যেই বাঁশঝাড় ছিল, ওই বড় বড় উঁচা বাঁশগুলো, ওগুলোও যেন মাটিতে লুটিয়ে পড়তেছে, এত জোরে বাতাস বইতেছে। তো রবিন তখন কিছুটা আতঙ্কিত হয়ে যায় এবং খুব দ্রুত হাঁটার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাই, তখন দেখা গেল ওই যে বিড়ালটাকে আঘাত করেছিল সে, ওই বিড়ালটা এখন আরো শক্তিশালী দুইটা হাতের মতো ওর ব্যাগটা জোরে জোরে টানতেছে। তো রবিন অনেক কষ্ট করে ব্যাগটা নিয়ে টেনে নিয়ে এই সামনের দিকে আগাচ্ছে। তো একটু এগিয়ে গিয়ে যখন তেঁতুল গাছটার কাছাকাছি গেল রবিন, তখন রাসেল ভাই আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো। যে ও যখন তেঁতুল গাছটার কাছে গেল, তখন ও দেখতে পেল যে তেঁতুল গাছের উপর দুইজন লোক বা দুইটা অবয়ব বসা আছে, এবং সেই অবয়ব দুইটা নিজেদের মধ্যে কথা বলতেছে। এমন একটা ভাষায় কথা বলতেছে যে এই ভাষাটা রবিনের বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, রবিন ওদের একটু দূর থেকে দেখে কিছুটা সাহস পেল। ও ভাবলো হয়তো গ্রামের কোনো দুষ্ট ছেলে তেঁতুল পাড়ার জন্য বা চুরি করার জন্য গাছে উঠেছে। তো রবিন কিছুটা সাহস নিয়ে সামনে এগিয়ে গেল ওদের কাছে যাওয়ার জন্য। কিন্তু রাসেল ভাই তখন খুব কাছাকাছি ছিল ওদের, কিন্তু রবিন চেষ্টা করে ওদেরকে ডাক দিতে পারতেছিল না বা সাহায্য চাইতে পারতেছিল না। আর রাসেল ভাই, রবিন ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিল, কিন্তু তখন সে আইতুল করছিল মনে করতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। পরবর্তীতে রাসেল ভাই ও যখন আরেকটু এগিয়ে গেল ওই তেঁতুল গাছটার কাছে, তখন সে দেখতে পেল যে ওই দুইটা অবয়ব যে বসা আছে গাছের উপরে, এই দুইটা আর কেউ নয়, সেই দুইজন লোক যেই দুইজনকে ফলো করে সে এই শর্ট রাস্তাতে চলে এসেছে। তো রাসেল ভাই, এটা দেখার পর রবিন অনেকটাই কনফিউজড হয়ে যায়। যাই হোক, তারপরও সে তেমন একটা ভয় পায় না, ওদেরকে স্বাভাবিক মানুষই মনে করে, আর ভাবতে থাকে যে ওদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। তো রাসেল ভাই, এই জন্য রবিন আরেকটু এগিয়ে যেতে থাকে তেঁতুল গাছটার কাছে। আর ততক্ষণে কিন্তু রাসেল ভাই চারপাশে পরিবেশ আরো হচ্ছে, আরো জোরে বাতাস বইতেছে, আগের মতোই এই পুকুরে পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো যাই হোক রাসেল ভাই, রবিন যখন একদম তেঁতুল গাছটার কাছাকাছি পৌঁছালো, তখন যা ঘটলো তা দেখার জন্য রবিন কোনোভাবেই প্রস্তুত ছিল না। তখন রাসেল ভাই, রবিনের মনে হলো যে খুবই শক্তিশালী দুইটা হাত ওর ব্যাগটাকে টেনে ধরেছে। আর একটা হাত, লোমশ একটা হাত, কিসের হাত সে বলতে পারে নাই, যে লোমশ একটা হাত ওর ডান পাটা টান দিয়ে ধরে রেখেছে। তো রাসেল ভাই, এটা যখন রবিন দেখলো বা অনুভব করলো, তখন রাসেল ভাই, রবিন খুবই ভয় পেয়ে যায় এবং সে খুবই চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তখন তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ইভেন কি হলো তারপরে শেষ করে? তারপর রবিন যখন অনেক কষ্ট করে আরেকটু এগিয়ে যায়, একদম তেঁতুল গাছের নিচে যায়, তখন রবিন দেখতে পায় যে উপরে যে দুইজন মানুষ, ওরা ওর দিকে ফিরে তাকায়। তাকানোর পর রবিন যা দেখলো তা ছিল খুবই বিভৎসই। যে যে দুটো অবয়ব উপরে বসা ছিল, ওই দুটো অবয়ব যখন ওর দিকে ফিরে তাকায়, তখন রবিন দেখতে পায় যে এগুলো আসলে মানুষ না, এগুলোর চেহারাটা অনেকটাই বিড়ালের মতো। তারপরে কি হলো? তারপর ওই দুইটা অবয়বের মধ্যে একটা অবয়ব সেই বিড়ালটার মতো ছিল যেটাকে রবিন হিট করেছে, এবং সেই বিড়ালটার ঘাড় থেকে তখনও রক্ত পড়তেছিল। আর আচ্ছা। রবিনকে দেখার পর ওই দুইটা অবয়ব হামাগুড়ি দিয়ে গাছ থেকে নামতেছিল। আচ্ছা।
তো এতটা ভয়ঙ্কর সিন দেখার পর রবিন আর নিজের সেন্স রাখতে পারে নাই, তখন সে সেন্স। আচ্ছা। তো রাসেল ভাই তখন ওই দিন রাতে ওই রাস্তা দিয়ে এই দুজন লোক বাজার থেকে ফিরছিল, পরে ওকে উদ্ধার করে ওর বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যায়, পর দিন যখন ওর জ্ঞান ফিরে তখন ওর মধ্যে কিছু সিমটম দেখা যায়, যেমন ও নিজে নিজে কথা বলতেছিল, যাকে সামনে পাচ্ছিল তাকে মারতে চেষ্টা করতেছিল, মাঝে মাঝে নিজেকেও মারতেছিল এবং কারোর সাথে কথা বলতেছিল না, এরকম। আর রাসেল ভাই ওর প্রচন্ড জ্বর থাকে, 3 থেকে 4 দিন প্রচন্ড জ্বর থাকে, মানে সাধারণ ওষুধ খাওয়ার পরও যখন জ্বর ভালো হয়নি তখন ওর বাবা মা ওকে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে নিয়ে আসেন। তো যেদিন হসপিটালে নিয়ে আসেন ওই দিন রাত্রে ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। আচ্ছা। তো ওখানকার ডাক্তার ওকে ঢাকাতে নিয়ে আসার পরামর্শ দেন। তো তখন রবিনকে নিয়ে ওর বাবা এবং ওর বড় ভাই অ্যাম্বুলেন্সে করে রাত 1টার দিকে ঢাকার দিকে রওনা হন। তো রাসেল ভাই যখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রায় মাঝপথে কিছু ঘটনা ঘটে। যেমন হঠাৎ করে রবিনের সেন্স ফিরে আসে, জ্ঞান ফিরে আসে। আসার পর রবিন তার মুখে যেই অক্সিজেন মাস্ক লাগানো ছিল ওইটা টেনে খুলে ফেলছিল। আবার না, কিছু বলেছিল ওই সময়? না, ওই সময় কিছু বলি না। তারপরে কিছু হয়েছিল, মানে কি হ্যাঁ। সুস্থ হয়ে উঠেছিল সে? না, তারপর ঘটনা জি, বলেন। তারপর তার হাতে যে স্যালাইনের নল ছিল ওইটাও ছিঁড়ে ফেলছিল। না, এগুলো তো মানুষের এমনিতে সেন্স ফিরলে অনেকে এরকম অনেক কিছু করে, মানে আপনি একটু বলেন যে প্যারানরমাল কি ঘটেছিল সেটা একটু বলেন please। আচ্ছা, পরবর্তীতে ওকে নিয়ে যখন ঢাকায় আসা হলো তখন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওর ভাইকে শেয়ার করলো যে আজকে উনি অনেক খারাপ কিছু ফিল করেছেন। যেমন আজকে যখন ওই ড্রাইভার উনি গাড়ি চালাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে ওনার গাড়ির উপর ওনার কন্ট্রোল নাই, অন্য কেউ ইন্টারফেয়ার করতেছে এবং তাই সময় ব্রেক। তার মানে ড্রাইভারের সাথে কিছু সমস্যা হয়েছে, কিন্তু হ্যাঁ, উনি কি সুস্থ হয়েছিলেন তারপরে ঢাকায় এসে? হ্যাঁ, ঢাকায় আসার পর উনি শারীরিকভাবে সুস্থ হয়েছিলেন, কিন্তু ওই যে চিন্তা ওনার সাথে ছিল ওইটা তখনও ছাড়েনি। তখনও শারীরিক। হ্যাঁ, পরবর্তীতে কি করে তাহলে চালানো হলো তাকে? পরবর্তীতে প্রায় 15 দিন সে ঢাকায় ছিল। ঢাকায় থাকার পর সে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যায়। তারপর যখন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয় রাসেল ভাই, তখনও তার মধ্যে আগের সিমটম গুলো ছিল। অর্থাৎ সে তখন নিজে নিজে কথা বলতো বা কাউকে মারার চেষ্টা করতো বা করতো। তো তখন তার বাবা মা একজন বড় হুজুরের শরণাপন্ন হন, জিন হুজুর। ওনাকে মানে সবাই জিন হুজুর নামেই চিনেন, উনি জিন বশ করতে পারেন। তো ওই হুজুরকে যখন নিয়ে আসা হয় রাসেল ভাই, তখন ওই হুজুর ওই জিনটাকে হাজির করেন। আর রাসেল ভাই তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। আমরা ওই হাজির করার পরে যে রিচুয়ালটা হয় সেটা আমরা শুনবো না, আমরা একটু পরে আপনাকে আবারও ফিরে আসছি। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে আছেন কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এরেড এফএম এন্ড ডু ফুর্তি। সত্যি পিরিয়ডের দিনগুলোতে প্রাথমিক বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর। তাই তোমার সত্যির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপ। তোমাকে রিয়েলি বুঝছে। Radio Money Furti. Hot FM. The night comes lies. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে বাকি ঘটনার অংশটুকু শোনার জন্য। প্লিজ। জি রাসেল ভাই, পরবর্তীতে হুজুর যখন ওই জিনকে হাজির করা তখন ওই জিন ওর শরীরে আবার বশ করে, তখন আমি ওখানে উপস্থিত ছিলাম রাসেল ভাই। তখন আমার বন্ধুর কণ্ঠ সম্পূর্ণ চেঞ্জ ছিল, আমি ওর সাথে রেগুলার চলাফেরা করতাম, তখন তো আমি খুব ভালোভাবেই চিনি, কিন্তু ওই মুহূর্তে ওর কণ্ঠটা অনেকটা মেয়ে। আমরা এই জায়গাগুলো শুনবো না যে কি কি হয়েছিল, কিভাবে কথা বললো, যাওয়ার সময় কি করে গেল, এগুলো যেহেতু আমরা রেগুলার শুনি। এই জিনটা কি ছাড়ানো সম্ভব হয়েছিল? না, অ্যাকচুয়ালি জিনটাকে যেহেতু সে আঘাত করেছে আর জিনটা খুব জেদি ছিল, জিনটা একদমই যায় নাই। তবে তার মানে যে বিড়ালটাকে দেখেছি আমরা বা যে গাছের উপরে যে মানুষগুলোকে মানুষের আকৃতির কিছু দেখেছি, এটা আসলে জিন ছিল সেটা জানা গেল। হ্যাঁ, আর ওই জিনটা পরবর্তীতে হুজুরের হুমকি দেওয়ার পর জিন বলে গেছে যে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এমন রোগ দিয়ে যাব যাতে তুই সারা জীবনেও ভালো না হয়। এখন ইভেন 5-6 বছর পার হয়ে গেছে, এখনো রবি প্রায় সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় ওরকমই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা
একটা আমাদের ছোট্ট একটা অডিও ক্লিপ আছে, যে অডিও ক্লিপটা এই মুহূর্তে প্লে করতে চাই এবং তারপরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। যে ইউ put it up and do for thing. আসসালামু আলাইকুম ডক্টর ভাই, আশা করি ভালো আছেন। কিছু সম্মত কারণে আমি আমার নাম, পরিচয়, আমার অ্যাড্রেস কোনো কিছুই দিতে পারতো কিনা। আমার আশেপাশের যারা পরিচিত যারা আছে তাদের ম্যাক্সিমাম 95%ই বলতে পারে আমি একটা। তো হয়তো বা দেখা যাচ্ছে যে আলাপ করেছে জানলে অথবা কোনো কিছু বলতে পারে অফিসিয়ালি আমি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার স্টোরি না, পার্ট অফ মাই লাইফ অ্যান্ড স্টিল এটা এখনো থাপার করে যাচ্ছি। জানি না এটার থেকে কবে মুক্তি পাব। যাই হোক, এত কথা না বলে আমি স্টোরিতে যাই। অ্যান্ড 2015 আমি আমার স্টাডি শেষ করে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করি আমার বাবার রিপ্লেসমেন্টে। তো অফিসের ভিতরে একটা স্টাফ কোয়ার্টার ছিল। তো স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি থাকতাম। আমার ফ্রেন্ড সার্কেল, অফিসের কলিগ যারা আসলে পরিচিত সব একসাথে থাকতাম। তো সম্ভব সেই সময় তো কোনো এন্টারটেনমেন্টের জন্য বাইরেও আমি আসতে পারতাম না। তো নতুন জায়গায় নতুন কিছু একটা ফ্লুসের ভিতরে থাকতে হইতো। তিনটার শুয়ে আমি মাঝে মধ্যে ফেসবুক ব্রাউজ করতাম। তো ফেসবুক ব্রাউজ করতে করতে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। কন্টিনিউ বেশ কিছুদিন কথাবার্তা হয়, দেন নাম্বার নেওয়া হয়। দেন হইতে হইতে একটা সময় একটা রিলেশনের পর্যায়ে চলে যায়। তো রিলেশন পর্যায়ে চলে যাওয়ার পরে আমি তার সাথে দেখা করি। দেখা করে এটা আমাদের গ্রামের বাড়িতেই। ওখান থেকে ওনাদের বাড়ি দূরত্ব হবে 8 থেকে 10 কিলো। তো একই এলাকা থেকে আমি ওকে বিভিন্ন কোশ্চেন করতাম, আপনি কিসে পড়েন না পড়েন। তো ওখানকার একটি কলেজে স্টাডি করতো। তো ওখানকার ও যে কলেজে স্টাডি করতো সেখান থেকে আমার বাসায় হেঁটে আসতে 5-7 মিনিট সময় লাগে। টাইম যখন আমি দেখা করতে চাই তখন ওকে আমার বাসায় নিয়ে আসেন। দেন বাসায় নিয়ে সবার আমার আপু থাকে, ছোট ভাই থাকে, ছোট বোনও আছে। সবার সঙ্গে এসে দেখা করলাম, কথা বললাম। তো এত সময় যে সবাই অন্যান্য রুমে চলে গেল চা খাচ্ছে। তো আমার ওর গলার দিকে একটা নজর দিলাম যে একটা লাল সুতা দেওয়া। সামহাও আমি ও কাজ করলাম যে এটা কিসের। তো ও বলে যে ও যখন ক্লাস 5-এ ছিল তখন ওর উপর একটা জিনের আসর ছিল, যেটা ওকে স্টিল এখনো নিয়ে যেতে চায়, যেটা ওটা অনেক পছন্দ করে। তো এই অনেক কিছু পরে এই সুতোর জন্য সে জিনটা ওকে কোনো হার্ম করতে পারে না। তো ওই দিনকার পরে আমি ওকে বাসায় দিয়ে এসেছি। বাসায় দিয়ে আসার পরে 3-4 দিন পরে ওর সাথে আমার আরেকবার দেখা হয়। তো দেখা হওয়ার পরে আমি ওর সাথে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে সব কিছু বলি। সামহাও ওর ভাই কোথাও থেকে যেন বুঝতে পারে। তো এগুলো নিয়ে ফ্যামিলিগত অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে, ঝগড়া করে, ওর বাবা শুনতে পারে। তো বাবা একটু স্ট্রিক্ট রুলস ছিল যে মেয়েকে কোনো সময় রিলেশন করে বিয়ে দিতে দিবে না, নিজেরা যেটা মনে করবে বলে সেটাই হবে। তো এত সময় এসে ও বাসায় ছিল, ওর ভাগ্নি আছে ছোট একটা। তো ভাগ্নিটা ওর গলার সুতোটা টানাটানি করতে করতে একটা সময় ছিঁড়ে ফেলে। তো ও ওটা খেলনা করে রেখে দেয়। সামহাও পরবর্তীতে সেটা আরো খুঁজে পায় না। তো টাইম আমি আমার ঢাকাতে আমি আমার বোনের বাসার থেকে আমি আমার অফিসের এখানে আসতেছিলাম। আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি স্মোক করি। তো সামহাও আমি ওকে ফোন দিচ্ছি সন্ধ্যা 7টা 7:30 দিকে। তো ওই সময় সে আমাকে বলতেছে যে সে শ্মশান ঘাটে আছে। আমি তো টোটালি ফ্রেঞ্চ, তে এই মেয়ে এইরকম সময় শ্মশান ঘাটে কিসের জন্য। তো আমি এই জিনিসটা মনে করে যে আসতে মনে করছে ফান। তো এই সীমাতে ওখানে থাকার কোনো পসিবিলিটি নেই। ওর বাসার থেকে শ্মশান ঘাট কমসে কম 15 থেকে 16 কিলো দূরে, যেটা আমি চিনি। তো পরবর্তীতে আমি ওকে সারা ফোনে ট্রাই করি, আমি পাই না। তো নেক্সট ডে আমি অফিস করতেছি সকালে। তো অফিস থেকে আমি 11টা থেকে অফিসে নাস্তা খেলাম। দেন আমার নাম্বার একটা বোন আসলো, ওর বোন দিয়েছিল আমাকে। তো বোনটা অনেক ভালো ছিল আমাদের সাপোর্ট করতে। বোন বাদে অন্য কেউ আমাদের কোনো সাপোর্ট করে নাই। যাই হোক, তো ও বোন বললো যে এই ঘটনা। তো পরে আমি টোটালি অ্যাস্টনিশড যে এটা কীভাবে পসিবল। তো তখন উনি আমাকে বলতে যে তোমাকে যে ফোন দিয়ে ফেলো সে অ্যাকচুয়ালি আমার যে গার্লফ্রেন্ড ছিল না, সেটা অ্যাকচুয়ালি জিনই ছিল। অ্যান্ড আমার গার্লফ্রেন্ড সেই সময় বাটাতেই ছিল, অনেক চিল্লাচিল্লি করছে, আগুনের মতো খাবার খাচ্ছে। জাস্ট লাইক যে জিন আসলগুলো দেখেন যে মানে পাতিল দেখা দিতে ভাত খেয়ে ফেলতে বা অন্য টায়ার্ড কিছু আছে খেয়ে বেরোর পরে আবার কিছু থামছে। তো এরকম সিনক্রেট করতেছে। পরে একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, তাকে বস করাই নিয়ে সব কিছু তার একটু নতুন করে ট্রিটমেন্ট করে তাকে ঠান্ডা করা হয় দিন শেষ রাত্রেবেলা।
সবকিছু শুনলাম। তো পরবর্তীতে আমি এটাও শুনতে পারি যে ওই দিন যখন সে আমাকে ফোন দিছিল, তাকে আরো 2 জায়গায় দেখা গেছে এটা দিনাজপুরে ও একটা ফ্রেন্ড থাকে যার সাথে ওর কুরুকালে কোনো একটা কারণে ঝগড়া ছিল। ও সন্ধ্যার পর বাসায় রেস্ট নিতেছিল। ও হুট করে ফিল করতেছে যে ও কেউ গলা টিপে ধরছে। পরে ওর সাথে আবার আমার মাঝে মধ্যে কমিউনিকেট হইতো, নাম্বার ছিল। তো ও আমাকে পরবর্তীতে তার 2 দিন পর আমাকে ফোন দিয়ে বলছে, ভাই এই ঘটনা তো হোক এরকম আমি দেখতে বুঝছি, ফিল করলাম। তো এটা হাউসের পক্ষে। আর পরবর্তীতে ওর বরফের শালা ছিল, ওর শালার বাসায় যে দেখতেছে যে ও ড্রয়িং রুমে বসে আছে। সেম টাইম ওই 7টা 7:30টার মধ্যে এই ঘটনা। ওই টাইমে সে আমাকেও ফোন দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে সুন্দরটা। তো সবকিছু পরে সব ফ্যামিলি মেম্বারসদের কাছে সে বাসায় আছে। তো আমি এই জিনিসটা মানে টোটালি অ্যাস্টনিশ, হাউতে পথ দিব। এইগুলো জিনিসটা হওয়ার জন্য 1 সপ্তাহ লাগে তো পুরোপুরি সুস্থ হইতে। একটু ফিজিক্যালি উইক থাকে অনেক কিছু পরে, যাই হোক। তো পরবর্তীতে ওর বাবা বিভিন্ন পুলিশ প্রশাসনের লোক দিয়ে আমাকে থ্রেট দেয় যে তুমি একটু কন্ট্যাক্ট করবো না, যাই হোক এই হাবি যাবি। আস্তে জিনিসটা কমিউনিকেটটা কম হয়ে যায়। তো সামহাও আমি যখন ওর সাথে দেখা করছি কিছু দিন গিফট দিতাম, হ্যাঁ সিম্পলি সবাই দেয়। তো এই গিফটগুলো দিছিলাম। তো পরবর্তীতে একটা সময় আসে 2 মাস আর 2.5 মাস পরে, এই মাঝখানে আমাদের কোনো কথাবার্তা হয়নি। 2-2.5 মাস পরে সে আমাকে একদিন ফোন দিছে, ফোন দিয়ে সে কান্নাকাটি করতেছে। তো বলতেছে যে তুমি যদি আমার না হও তাহলে তুমি অন্য কারো হবা। এই কথা বলার পর সে ফোনটা রেখে দিয়েছে। টিল তারপর থেকে নাম্বারটা অফ। কেন আমি বহুদিন ট্রাই করছি ফোন দেওয়ার যে কি প্রবলেমস। তো ও যেদিন আমাকে ফোন দিছে সেই দিন থেকে আমার সাথে যত খুশি হোক তত পূর্বারও না, সেটাই বলেন আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তখন থেকেই করতে পারবো। দেন একদিন আমি রাত্রে আমার পরটাতে আমি বাসে ভাত খাওয়ার পরে রাত্রেবেলা স্মোক করলাম। দেন আমি মাঝে মধ্যে গেমস খেলতাম অনলাইনে। আমি স্মোক করে পিল্ডারটা থালায় গেলাম। হুট করে আমার চোখের সামনে দেখতেছি যে একটা ফুলটু যেরকম বাইক ম্যাচ করে যেমন দেখা যেত একটা হ্যালোজিঙ্কাল লাইট যেমন মারে তোকে আলো লাগে, লাইক এরকম। তখন এসে আমাকে বলতে হয়েছে ওই জিনটাই আসছিল যে 10 থাকতো। জিনটা একটা আমাকে দিয়েছে, বলতে দে আমি তোর কোনো ক্ষতি করবো না, বাট তুই ওর কাছ থেকে দূরে থাক। অ্যান্ড এই জিনিসটা আমার সাথে পর 3 দিন 4 দিন কন্টিনিউ হয়। আমি কিন্তু বুঝতাম না। তো আমি এলাকার হুজুরের কাছে গেলাম। তো হুবুকে বললাম, হুজুর আমার এই সমস্যা হইতেছে অ্যান্ড আমি তুই ঠিক ফিল করতেছি। তো হুজুর পরবর্তীতে বুঝতে পারে যে আমি যেই গিফটগুলো ওকে দিচ্ছি, গিফটগুলো নিয়ে ও অনেক কান্নাকাটি করে বাসায়, এই ফিল করে যে কেন এরকম হলো হাবি যদি। তো এই জিনিসগুলো প্রযুগতগত না বা অন্য কোনো কিছু, আই ডোন্ট নো, ওটা রিফ্লেক্টটা এসে আমার উপর যে ও কেন কষ্টে আছে। কারণ চিন্তা কোনো সময় চাইতে না, তো কোনো সময় কোনো কিছু তো কষ্ট থাকে। ইভেন তিনটা চ্যাপ্টার আমাকে প্রোটেক্ট করতো। তো ওই জিনিসগুলো আমি টোটালি জানতাম না। পরবর্তীতে সব জানছি। তো যখন সে পেইন কিউ করে কষ্ট থাকে তো তখন চিন্তা এসে আমাকে টেকেস করছে তোর জন্য আজকে এই অবস্থা। তো এইগুলোর জন্য মাঝে মাঝে ফিজিক্যালি উইক থাকতাম। তো পরবর্তীতে হুজুর আমাকে একটা আত্মা দিতেছে। তো তাবিজটা আমি পরবর্তীতে গলায় লাগিয়ে রাখছি, এখনো আসেন। তো ওটা আমাদের কোনো ক্ষতি করে না। মাঝে মধ্যে অ্যাক্টিভিটিস নিয়ে আমি বুঝতে পারি। এইরকম করতে করতে আমি দেখা যাচ্ছে 6 মাস 7 মাস কন্টিনিউ একদম তো টোটালি ফ্রি ছিলাম, কোনো কিছুর ভিতরে নাই। সিম্পলি অফিস করতেছি, বাসায় আসতেছি, বাড়ি যাইতেছি, সব ফ্রেন্ড সার্কেলের সাথে বড় সব কিছুই ঠিক আছে। তো সামহাও এপিতে আমার আরেকটা মেয়ের সাথে পরিচয় হলো। তো রাসেল ভাই এখানে তো একটা কোইন্সিডেন্ট যে এই মেয়েটারও লাস্ট আমার গার্লফ্রেন্ডের মতো সেম টু সেম একই রকম সমস্যা। তো আমি এই জিনিসটা কখনো জানতে পারতাম না যদি না আমার পরবর্তীতে ফ্রিকোয়েন্সি গার্লফ্রেন্ড ছিল। ওর মা যদি আমাকে না বুঝতো, ওর বাসায় যে গার্লফ্রেন্ড যে ওর বাসায় এই জিনিসগুলো কেউ বিলিভ করে না, একমাত্র ওর বাবা আর ওর মা। আর বাসায় ওর বদুল্লা হয়ে আছে, তো ছোট হয়ে আছে, তো ওরা এত কিছু জাস্টিফাই করে না। তো এই জিনিসগুলো আমাকে পরে বলছে। তো আমি আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল ওর সাথে আমি প্রতিদিন কিছুদিন কথা বললাম। তো ওর সাথে আমার ফার্স্ট কমিউনিকেট হয়েছিল। আমি মাঝে মধ্যে বিটক প্লে করি, তো এটা একটু শখ আছে আমাদের এলাকার পার্সোনাল একটু ব্যান্ড আছে। তো ওখান থেকে আমি ফেসবুকে চ্যাটিং করতেছিলাম, আমাকে বলতেছে কি করে না করে। তো আমি সিম্পলি বলছিলাম যে গিটার প্লে করতে। তো এইভাবে গান শোনানোর একটা ওয়ে দিয়ে তার সাথে আমার পরিচয় হয়। দেন একটা সময় কন্টিনিউ দেখা হয়, ওর বাসায় যাই, কথা বলি। একটা সময় সে মেয়েটা আমাকে প্রপোজ করে। ওর তামহাও ওর বন্ধুলাভ ভাই জিনিসটা কোনো সময় চাইতো না। ও বন্ধুলাভ ভাই এর পরও আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল ওর পর ব্ল্যাক ম্যাজিক করা ট্রাই করছিল, বাট সামহাও দে আর ফেইল্ড, তারা পারে নাই। তো পরবর্তীতে ওর মা আমাকে বলতেছে যে
খুবই সেকেন্ড গার্লফ্রেন্ড ছিল, তার তোর একটা জিন আছে, ওই জিনটা ওকে কোনো সময় ক্ষতি করে না, আর সবসময় ওর সাথে সাথে থাকে। তা আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তোমার এরকম কোনো কিছু আছে নাকি, তো পরে বললে হ্যাঁ। তা আমি পরে বললাম যে তুমি জিনিসগুলো ফিল করো, পরে বলতেছে যে হ্যাঁ আপনারা কীভাবে, পরে বলছে দিনের মধ্যে মিনিমাম 3-4 বার এরকম ফিল হয় যে রসুল ভাই আমাদের বডির উপরে যদি কোনো ভার কিছু থাকে ওটা যদি নামানোর পরে একটু হালকা হালকা লাগে, তো এরকম একটা ফিল যে বডির ভিতর থেকে মুখটা বের হয়ে আমি ফিল লাগে, তো এরকম একটা ফিল। তো এরকম জিনিসটা হইতেছে পরবর্তীতে আস্তে আস্তে দেখা যেতে তোর বন্ধু লবে বিভিন্ন প্রবলেম সামনে ক্রিয়েট করে, যার জন্য আমার ওই রিলেশনটাও থাকে না। তো লাস্ট টাইমের রিলেশনের মতো এফএমও আমি একটু দিয়েছিলাম, এর একই লাস্ট টাইমে আমার সাথে যা করতে সেকেন্ড টাইম আমার সাথে সেম টু সেম একই জিনিস করছে। তো এই আগেরটা তো আমাকে কোনো সময় ক্ষতি করতো না, এইটা আমাকে কন্টিনিউ এখন পর্যন্ত ক্ষতি করে যাচ্ছে। প্রত্যেক 2 দিন 3 দিন পর রাত্রেবেলা আর না পারি ঘুমাইতে, না পারি ঠিক মতো অফিস করতে। রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমার মনে হতে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, দেখা যেতেছে আমি আমার মাথার কাছে আমার টেবিল ফ্যান ছেড়ে, আমার তো হোমের অভ্যাস হইতেছে সিলিং ফ্যান ছেড়ে টেবিল ফ্যান দুটোই ছেড়ে, দেখা যেতেছে আমার সিলিং ফ্যান ঠিকই চলতেছে, টেবিল ফ্যানটা অফ। আবার মাঝে মধ্যে দেখা যেতে টেবিল ফ্যান চলতেছে, আবার সিলিং ফ্যানটা অফ হয়ে গেল। আমার মাঝে মধ্যে এটাও মনে হইতেছে যে হ্যাঁ আমি তো আমার পিছনে দাঁড়িয়ে আছে, ফ্যানের তো কানের কাছে ফিস ফিস করে কথা বলতো। কারণ এই প্রবলেমসগুলো আমি পরবর্তী হুজুরের কাছে আবার বলি, তো হুজুর আমাকে বলে যে তুমি তাকে একবার ডাকো, তার সাথে একবার কথা বলো, তাহলে তাকে বলো যে এরকম তুমি প্রবলেম ফেস করতো, অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে তুমি তাকে যা যা গিফটগুলো দিছো জিনিসগুলো নিয়ে নাও, কারণ তোমার কোনো কিছু যদি তাদের কাছে থাকে কারণ সেটা নিয়ে যদি পেইন পে করে তখনই তুমি নিয়ে থেকে পড়ো, একটা ভালো একটা সমস্যার মধ্যে করে যাও। তো পরবর্তীতে আবার যদি একটা হইতো তাহলে একটা কথা ছিল, বাট ওইটা কয়েক দিনের পেয়েছে পর কন্টিবার আমার সাথে প্রেম ঘটনা, অ্যান্ড এটার জন্য আমি একাত্মক যাবত টোটালি উইক, ট্রিটমেন্ট করাতে করাতে আমার অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্যের অবনতিও হয়েছে। এমন অবস্থা যে এটা স্টোরিও আমি বলতে চাই না, টাইম তো লাইক পার্ট হয়ে গেছে। এভাবে যদি আমি আরও সামনেতে 2-3 বছর যদি কন্টিনিউ থাকি তাহলে দেখা যেতেছে ডেট। আমি ফ্যামিলিতে কাউকে এই জিনিসগুলো শেয়ারও করতে পারতেছি না, তা শেয়ার করতে গেলে অনেকে বিলিভ করবে না, কারণ তারা এই জিনিসগুলো বিলিভই করে না। তো এখন ঘুরতেছেন পুরো গ্রুপের কাছে রসবে আপনাদের কাছে শ্রোতারা যারা শুনতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এর কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে দিতেন। আমরা তারা এই সিচুয়েশন পার করা আমি পাক্কা না, আপনাদের কাছে এতটুকু বানানোর রিকোয়েস্ট, যদি কারো কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বৌদ্ধ ফ্রেন্ড। আর এটা হচ্ছে আমার ফার্স্ট বৌদ্ধ ফ্রেন্ড ইমেল আমি পাঠালাম অডিও ক্লিপ, আমি পূর্ব অনেক কাল থেকে আপনার ভাব থেকেই আপনাদের বৌদ্ধ টিম শুনি। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বৌদ্ধ ফ্রেন্ড, অ্যান্ড আসসালামু আলাইকুম। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপ। তোমাকে রিয়েলি বলছি, চাকলা দিয়ে এলো ব্যক্তি সিন্ডিকেটে যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। কেশি খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। সাভলর এলো ব্যক্তি সিন্ডিকেটে যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। রেডিও মানে ফুর্তি। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, ইউ আর লিসনিং টু রেডিও ফুটের এফএম। আমি রাস্তেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমার কাছে ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদের কথাই যদি আমি একটু বলতে চাই, বা সবার কথা যদি একটু পড়তে চাই আমি, তাহলে দেখতে পাবো যে অনেকে এখানে কমেন্ট করছেন এবং অনেকে লিখছেন আমাকে বিভিন্ন বিষয় নিয়ে। তো আমার সঙ্গে আছেন এই মুহূর্তে ইসমাইল জীবন, তিনি শুধু লিখছেন ভাই, আর কিছু লিখেননি। এমনি মেহেদি হাসান আরাফাত আমাদের রাজশাহী থেকে শুনছেন। কাজী মতি আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে অভিশপ্ত ইকের ভাতা থেকে শুনছেন, এবং অনেক ভয়ানক জায়গায় 4 জন মিলে শুনছেন। আপনার 4 জন মিলে এখানকার যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমাকে লিখে পাঠান, এবং সেই সাথে আপাতত একটা আমাদের জন্য ছবিও পাঠিয়ে দিতে পারেন যদি আপনারা চান। আমাদের সঙ্গে আছেন এমডি নাসির হাসান, এবং 11 জন ব্রিজে পিকনিক খাচ্ছেন, এবং ছোট বড় ডিজিটাল বক্সে ভূত এফএম শুনছেন, অনেক আনন্দ পাচ্ছেন।
এবং আমাদের সঙ্গে আছেন নাবিউর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন এমডি মাহিন, এমডি মেহেদি হাসান আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আল আমিন হুসাইন মাহি, এ আর রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন লামিয়া মুতাত্তির আরপা, আমার সঙ্গে আছেন এ আর স্টিভেন বিজয়, আছেন মুনতাহা ইসলাম, নাসিম প্রেম আমাদের সাথে আছেন, আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লিটন নাটুর থেকে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আশিকুর রহমান ছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি মাহিন, আছেন আমাদের সঙ্গে পাগল রুম্মান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি একামুল হাসান বিজয়, আলম খোরশেদ সহ আরো অনেকে। আমাদের অলরেডি টুইটারে যারা আছেন তাদের কথা একটু বলি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তপু ওম, ভাই আমি তপু ওম, কিশোরগঞ্জের মঠখোলা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান খান, বিশ্বনাথ সিলেট থেকে শুনছেন। আজ যে ক্রিকেটার আমাদের সঙ্গে আছেন এবং ভয় পেয়েছেন তিনি অনেক, তাই লিখেছেন। সোহেল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস আর রাজ, মইনুর সাগর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে, সিফাত বিন কাদেরি আমাদের সঙ্গে আছেন এবং তিনিও শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস আর রাজ লিখেছে যে অডিও ক্লিপ যেটা শুনলি সেটা দুঃখজনক। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শেখ মুয়াজ্জেম এবং তিনি বলছেন যে লাস্ট ওয়ান ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন তুহিন ইসলাম, চোখ বন্ধ করে ঘটনাগুলো শুনছে, মনে হচ্ছে ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব হাসান, ডক্টর আলিফের স্টোরি কথা বলে লিখেছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শামীমুল ইসলাম সাকিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি হাসান, শান্ত ইসলাম হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনার ঘটনাটা শুনবো। জি, ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সৈয়দ আসসালাম। আবিদ হাসান মুনিম। জি। আমি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে এসেছি। জি। আমি রাজৈর উপজেলা ছাত্রলীগের আমি আমি আপনাদের ঘটনা শুনতে চাই। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যে ঘটনাটা আমি আজকে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমাদের উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা এবং আমাদের উপজেলা থেকে যারা শুনছেন তারা হয়তো চিনতে পারেন যে নয়নগর গ্রামের যে বট গাছটা আছে, জোড়া বট গাছ, সেই বট গাছের ঘটনাটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। এবং সেই বট গাছকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনার কেন্দ্রবিন্দু আমি নিজেই, অর্থাৎ ঘটনাটা আমার সাথেই ঘটে গিয়েছে। এর আগে বট গাছ সম্পর্কে কিছু কথা বলে রাখা ভালো, যে বট গাছটা কিছু সংখ্যক মানুষ ওখানে বিশ্বাস করে যে ইংরেজ শাসনামল যে জমিদার ছিল ওই এলাকায়, তখন তার বিচার কার্য ছিল ওই বট গাছের নিচে এবং সেখানে শাস্তি হিসাবে নরবলির একটি প্রথা চালু ছিল। যাই হোক, যুগের বিবর্তনে সেই বট গাছটিও বিলুপ্ত হয়ে গিয়েছে। তার গোড়া দিয়ে যে বট গাছগুলো গজিয়েছিল সেগুলো এখন আছে। এখন কথা হচ্ছে, ওই বট গাছটিকেও এলাকার মধ্যে একটি হন্টেড প্লেস হিসাবে গণ্য করা হয়। অনেকেই সেই বট গাছটিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে যে সেই বট গাছটিতে তার মৃত লাশ ঝুলছে। অনেকে দেখে যে ওই বট গাছটির উপরে একটি সাদা কাপড় পরা কেউ বসে আছে। অনেকে আবার অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বট গাছের সামনে যে রাস্তাটা গিয়েছে, ওখান দিয়ে 3 চাকার অনেক যানবাহন চলে। তো তারা নাকি পরবর্তীতে শোনা গেছে, তারা দেখে যে বট গাছের নিচে যখন আসে একটি মোড় আছে, সেই মোড়ে যাওয়ার পর নাকি 3-4টা রাস্তা তারা একসাথে দেখে, যার ফলে কোনটা যে যাবে ডিসাইড করতে না পেরে তারা ওই খালের ভিতর পড়ে যায়। যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। সেই বটগাছটা হচ্ছে খুবাড়ি এলাকায়। একদিন আমি সেই খুবাড়িতে বেড়াতে যাই, 2017 সালের ঘটনা। আমাদের বন্ধু এবং আমি কৌতূহলবশত ওই বটগাছটার নিচে আমরা ওই রাত 10টা, আনুমানিক 10টার কাছাকাছি সেই বটগাছটার কাছাকাছি যাই। যখন আমরা সেই বটগাছটার কাছাকাছি যাই তখন 10টার একটু বেশি ছিল টাইম। হঠাৎ আমার ওই 2 বন্ধুর মধ্যে একজন আমাকে ভয় দেখানোর জন্য চিৎকার করে ওই বটগাছের নিচ থেকে দৌড়ে চলে যায়। আমি কিছু বুঝতে না পেরে ওই 2 বন্ধু যারা দৌড়াচ্ছিল তাদের পিছন দৌড় শুরু করি। একটু বলে বলা, আমি একটু হেলদি ছিলাম যার জন্য তাদের সাথে দৌড়ে পারছিলাম না। এবং হঠাৎ করে একসময় আমি যেটা লক্ষ্য করি যে আমি অন্ধকারের ভিতর দৌড়াচ্ছি এবং তাদের হঠাৎ করে হারিয়ে ফেলি। একটু পরে যখন আমি ফ্ল্যাশ জ্বালানোর জন্য দাঁড়াই, তখন আমি একদম একটা ভয় এবং ক্লান্তি দুটো একসাথে কাজ করতেছিল। তখন আমি যেটা দেখতে পাই যে আমার মোবাইলের চার্জটা খুব তাড়াতাড়ি কমে এসেছে। অর্থাৎ যে আমি 2-1 মিনিট ধরে দৌড়াচ্ছি তা না, হয়তো অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, কারণ দৌড়ের আগেও তার আমার জানা মতো প্রায় 30%-এর কাছাকাছি ছিল, তখন 6%-এ নেমে এসেছে। যাই হোক, তখন আমি ফ্ল্যাশ জ্বালাই। ফ্ল্যাশ জ্বালানোর পরে আমি যে বিষয়টা লক্ষ্য করতে পারি রাসেল ভাই, যে আমি ওই যে রাস্তাটা ধরে দৌড়াচ্ছিলাম, আমি সেই রাস্তার উপরে নেই। আমি নেমে এসেছি রাস্তার সাইডে যেই খাল, সেই খালটি তখন শুকনো ছিল, সেই খাল পার করে যেই
চাষের জমি, সেই জমিতে চলে এসেছি। আর তখন যে বিষয়টা ঘটলো, আমার মোবাইলটা অফ হয়ে গেল। তখন মোবাইলটা অফ হয়ে যাওয়ার কারণে ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল। চারদিকে অন্ধকার। ভয়ে এবং আতঙ্কে আমি যে কি করব আমি বুঝতে পারছিলাম না। তখন চারদিকে লক্ষ্য করার পরে চাঁদের হালকা আলো ছিল। আমি যেটা বুঝতে পারি যে আমার আশেপাশে হয়তো আরো অনেকেই আছে, কিন্তু তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না। তাদের উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমি তখন আরো ভয় পেয়ে যাই, আর ভয়ে আমি চিৎকার করতে থাকি, বন্ধুদের ডাকতে থাকি, আল্লাহর নাম নিতে থাকি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একটু পরেই আমি যে জিনিসটা লক্ষ্য করি যে আমার পাশে যে জিনিসগুলোর উপস্থিতি আমি টের পাচ্ছিলাম, সেগুলো এখন আমার সামনে প্রায় দৃশ্যমান অবস্থায়। সাদা, আমি তাদের মানে রূপটা বর্ণনা করছি। মুখে বর্ণনা করে বোঝানো সম্ভব না। যতটা আতঙ্কিত অবস্থায় আমি ছিলাম, সেটা মানে ওই পরিস্থিতি না পড়লে কেউ বুঝতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, বর্ণনাটা ছিল এমন যে ওই আ সাদা, অনেক লম্বা, মানুষের চাইতে প্রায় ২-৩ ফিট লম্বা। আর মানে হাসি মুখ, তাদের মুখটা যে মানুষের মুখ তা না, পশু আর মানুষ মিশ্র আকৃতির একটা জিনিস। আ তারা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি খুব একটা অন্যায় করে ফেলেছি ওইখানে গিয়ে। দেন যে বিষয়টা ঘটলো, তারা হাসাহাসি শুরু করে দিল। এমন হাসি, যে হাসির উৎপত্তি পৃথিবীতে হবে বলে আমার মনে হয় না। অলৌকিক একটি হাসি, লৌকিক কোনো বিষয় না। এবং তার পরক্ষণেই আমার সামনের দিকে যে অবয়ব বা যেটা ছিল, আমাকে একটি ধাক্কা মেরে আমাকে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাই। আর দেন খুব ব্যথা পাই পিঠে। হঠাৎ করে যা ঘটে সেটা হচ্ছে, ওই ওদের মধ্যে থেকে একজন আমার উপরে চড়ে বসে। আমার বুকের উপরে বসে ২ কাঁধের ২ দিক দিয়ে ২ পা ছড়িয়ে দেয়। বুঝতে পারছিলাম যে হয়তো তারা এখন আমাকে মেরে ফেলবে, অর্থাৎ আমার মৃত্যু হয়তো এভাবেই হবে। আর হয়তো আমি আর বাবা-মার কাছে ফিরেও যেতে পারবো না। আর হয়তো বন্ধু-বান্ধবের কাছে আর কখনো দেখা হবে না। যাই হোক, চিৎকার করতে, করতে আল্লাহর নাম নিতে, নিতে দোয়া, সূরা যা পারতাম সব মানে আমি বলতেছি। সূরা এমনকি এমন পরিস্থিতি ভয়ে যে সূরা ফালাক, সূরা নাস কোনটা যে বলতেছি সব পুরো মিক্সড হয়ে যাচ্ছে। আমি তখন সেন্সলেস হয়ে যাই। কিভাবে পরবর্তীতে আ জ্ঞান কিছুক্ষণের জন্য হয়তো ফিরেছিল। যখন জ্ঞান ফিরেছিল তখন আমি যেটা লক্ষ্য করি যে আমার বুকে মানে প্রচন্ড ব্যথা, এতটা ব্যথা যে আমি মানে ব্যথার জন্য হয়তো আবার অজ্ঞান হয়ে যাবো। এতটা অসহ্য ব্যথা হচ্ছিল। আর শরীর নড়াতে পারছিলাম না। পুরো শরীর অবশ হয়ে আছে। কিন্তু আমার ঘ্রাণ শক্তি কাজ করছে। অর্থাৎ যে জিনিসটা মানে ঘ্রাণ শক্তিতে নিতে পারছিলাম যে আমি হয়তো বটগাছের কাছাকাছি আছি। কারণ বলিনি হয়তো যে ওই বটগাছে পুজো করে অনেকেই ওই গ্রামে। এক শ্রেণীর লোক আছে ওই বটগাছটা পূজা করে। তো তারা আরকি রাত্রেবেলা ওইখানে সন্ধ্যার দিকে গিয়ে ধূপ-ধুনো দিয়ে আসে। সেই ধূপের গন্ধ, কড়া গন্ধ আমার নাক পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল। দ্যাট মিনস আমি ওই বটগাছটার হয়তো খুব কাছেই ছিলাম, নাহলে ঘ্রাণটা পাওয়ার কথা না। কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরার পরে আমি আবার সেন্সলেস হয়ে যাই এবং কিছু মনে নেই আমার তারপর। পরবর্তীতে আমি যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমার বাবা-মা, ওই বন্ধু ২ জন, আমার আত্মীয়স্বজন অনেকে আমার পাশে ছিল। আমার হাতে স্যালাইন তখন চলছে, আর বুকে প্রচন্ড ব্যথা, হাতে এক্স-রে করা হয়েছিল, হাতে একটা ব্যান্ডেজ। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে রাসেল ভাই, তারপর ২-৩ দিন হাসপাতালে ছিলাম। এরপরে আমি বাসায় চলে যাই। আর আসল যে ঘটনা মানে আসল যে বিষয়টা হচ্ছে যে আ এই যে পুরা হোল ঘটনাটা, এটা হ্যালুসিনেশন বলে অনেকে এক্সপ্লেইন করতে পারে। বাট এটা হ্যালুসিনেশন বলে আমার মনে হয় না। কারণ আমার যেই ফিজিক্যাল যেই মানে হিটটা আমি পেয়েছি, মানে যে ব্যথাটা আমি পেয়েছি, এটা তো হ্যালুসিনেশনের কারণে হওয়ার কথা না। আর আমার যে ফ্র্যাকচারটা বুকের পা জোরের একটি হাড়ে এখনো ফ্র্যাকচার আছে। আ যাই হোক, পরবর্তীতে আমার বাবা-মা আমাকে বড় একজন হুজুরের কাছে নিয়ে যায়। সে তাবিজ-টাবিজ অনেক কিছু দেয়, দোয়া-টোয়া পড়ে দেয়। পরবর্তীতে এরকম কোনো ঘটনার আর ফেস আমি করিনি। কিন্তু হয়তো অনুভব করি যে এখনো পর্যন্ত মানে ভয় পাই আরকি। ভয় জিনিসটা আমার মধ্যে খুব কাজ করে। যাই হোক, ধন্যবাদ রাশেদ ভাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সব লিসেনারকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আমি এখন এক ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড বাই ফুর্তি এফএম এন্ড ফুর্তি। পিরিয়ডের দিনগুলোতে বাথরুমের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বুঝি। তারপর দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। এসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে।
ট্যাবলন দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল ট্রাক। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। রেডিও মানে ফুর্তি। The night comes live. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। না। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার রুমমেট সত্যর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সত্য আমার সাউথ ইন্ডিয়ান রুমমেট, বর্তমানে ও আপনারটা আছে। ঘটনা শুরুর আগে আমি ছোট্ট করে বলে নিতে চাই যে ঘটনাটা মোটেও তেমন ভয় না, এর চাইতে 1000 গুণ ভয়ের ঘটনা আমি শুনেছি। কিন্তু সেদিন সে যখন তার নিজের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিল, তখন কেন জানি না আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তো ঘটনাটা শুরু করা যাক। প্রায় বছরখানেক আগে সত্য অন্য একটা বাসায় থাকতো। সে আর তন্মী ওরা একই রুমে থাকতো। বাসাটা ছিল দোতলা, আর রুমটাও ছিল বিশাল বড়। রুমের ভেতরে আমাদেরকে ছিল বিশাল একটা ক্লোজেট। আগে সেটা নাকি ব্যালকনি ছিল, পরে কি কারণে জানি না সেটা বন্ধ করে ক্লোজেট বানানো হয়েছে। আর সে সত্য ঠিক মতো বলতে পারলো না আর কি কারণে এটা করা হয়েছিল, কারণ ওরা বাসের শিক্ষের অনেক আগে থেকে এটা ছিল, আই মিন দ্যাট ক্লোজেট। তো যাই হোক, সে বাসাটা ছিল অনেক বড়, এতটা বড় বাসা ছিল যে ওদের সাথে আরো অন্যান্য রুমমেটরাও ছিল, কিন্তু ওরা দুজন একই রুমে থাকতো। আর একই রুমে থাকতো কারণ কি, কারণ ওরা খুব সস্তায় একটা রুম পেয়েছিল এবং বিশাল একটা রুম পেয়েছিল। এবং রুমটা এত বড় ছিল যে এর মধ্যে দুটা বড় বড় খাট বসানো যেত এবং সাথে তো দুজনের পড়ার টেবিল ছিল। এখন ওদের খাট দুটো ছিল ঠিক দেয়াল বরাবর, দুজনে দুটো খাট ছিল পাশাপাশি বিপরীতমুখী, এবং এই দুটো খাটের মাঝখানে ছিল একটা বিল্ডিং কাভার্ড আর ছোট্ট একটা জানালা মাঝ বরাবর ছিল, আর তেমন কিছু ছিল না। তো বোঝাই যাচ্ছে যে রুমটা বেশ ছিল। আর ওদের রুম হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা রুম একটা অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম আলাদা আলাদাভাবে লক করা যায়। তো ওদের রুম ওদের মতো করে ওরা লক করে যেত, লক করে ঘুমাতো, এবং লক রুমের ভেতরে ছিল ক্লোজেট। সুতরাং এই ক্লোজেটটা ছিল ওদের নিজস্ব, কিন্তু ক্লোজেটই সাধারণত ওরা তেমন একটা ব্যবহার করতো না, কারণ ক্লোজেটটা অনেক দিনের পুরনো, অব্যবহৃত এবং পুরনো মানুষেরও কিছু জিনিসপত্র ছিল, যে কারণে ওদের তেমন পছন্দ ছিল না, কারণ রুমটা অনেক বড় ছিল, যে কারণে ওরা নিজেদের সবকিছু ওদের রুমের ভেতরেই রাখতে পারতো আর কি। যেটা বলছিলাম, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে নর্থ আমেরিকাতে বছরে 6 মাসেই বেশি এমনিতেও অনেক ঠান্ডা থাকে। এখন কিন্তু এখানে এই রুমটা অন্যান্য সব রুমের চাইতে হিমশীতল বলা যায়, রিলেটিভলি যদি আমি শীতলতা বোঝাতে চাই আর কি। এখন ওদের রুম কেন এত ঠান্ডা, এটা আগে ব্যালকনি ভেঙে ক্লোজেট করার কারণে কিনা, বাতাস ঢুকতে পারছে কিনা, খুব বেশি হতে পারে, কোনো কারণে হতে পারে যে ওদের রুমটা ঠান্ডা। তবে এটা ঠিক যে ওদের রুমটা অন্যান্য রুমের তুলনায় অনেক বেশি ঠান্ডা, এটা একটা পয়েন্ট। এখন ওদের দুজনের সাধারণত কেউই রাত 12টার আগে ঘুমায় না। এর মধ্যে সত্য রাত 2টার আগে তার ঘুম আসে না, এবং এ সত্ত্বেও ওরা নিজেরা নিজেদের মতো মানিয়ে নিয়েছে, কারণ যাই হোক, যে কিনা আগে ঘুমায় সে তো তার ডেফিনেটলি অন্যরা যদি জেগে থাকে তাহলে তাদের ডেফিনেটলি ডিস্টার্ব হবে। তো সেই কারণে সত্য কখনোই রাত 12টার পর লাইট জ্বালিয়ে কোনো কাজ করতো না। ও নিজের ল্যাপটপে কাজ করতো কিংবা মোবাইল ব্রাউজিং যেটাই করুক না কেন, সে রুম টোটালি অন্ধকার থাকতো। তো এমনই এক রাতে সত্য ঘুমাতে গেল দেরি করে। ওদিকে বহু আগে থেকেই তন্ময়ী ঘুমিয়ে পড়েছে। ও শুতে যাওয়ার 10 মিনিটও হয়নি, সত্য শুতে যাওয়ার 10 মিনিটও হয়নি, হঠাৎ ওর মনে হলো যে ওর ঘরে কে আছে এবং সেই মানুষটা কোনোভাবে অন্য কেউ থাকার কারণ ওরা রুম লক করে ঘুমায়, এবং অন্যান্য রুমমেট যারা বিল্ডিংয়ে রুমে থাকে তাদেরও সেখানে ঢোকার কোনো কারণ নেই। তো
ওর হঠাৎ এরকম একটা প্রেজেন্স অনুভব করার পর সে চোখ মেলে চাইল এবং প্রচণ্ড ভয় পেল এটা দেখে যে 7-8 ফিট উঁচু বিল্ডিং কাভারের চাইতেও উঁচু একটা মানুষের এটার কালো একটা শ্যাডো, যেটা কিনা হ্যাট পরা, সেটা দেখে এত ভয় পেল। এবং কারণ ওদের রুমে কোনো আলো ঢোকার ব্যবস্থা নেই, ওরা টোটালি রুম অন্ধকার করে পর্দা লাগিয়ে ঘুমায়। ওদের রুমে আলো ঢোকার কোনোই কারণ নাই, ওদের ল্যাপটপও বন্ধ, মোবাইলও বন্ধ, সব কিছু বন্ধ। এই অন্ধকারের মধ্যেও আরও অন্ধকার একটা ফিগার, এবং সে ফিগারটা একটা মানুষের অবয়ব, অথচ সে ফিগারটা হ্যাক পরা। ও এটা দেখে এত ভয় পায় যে ও কিছুক্ষণ প্রার্থনা করে, চোখ বন্ধ করে প্রার্থনা করে, এবং প্রার্থনা করার পর সে কৌতূহলবশত একটু পরে তাকিয়ে দেখে যে ফিগারটা নেই। তো ভালো কথা, সে এই ঘটনাটা তন্ময়কে বলে না, কারণ তন্ময় এমনিতে একটু ভীতু মানুষ। সে পরের দিন তন্ময়কে এই ঘটনাটা কোনোভাবেই বলে না, সে তো ভাবে দিয়ে হয়তো বা সেটা তার কোনো রকমের হ্যালুসিনেশন ছিল। তো এই ঘটনার মাসখানেক পরে সে আবারও ওই ঘ্যারের শেরোটা দেখতে পায়। এবার সে এটাকে কোনোভাবেই উড়িয়ে যেতে পারে না, কারণ কারণ সে জানে যে একই হ্যালুসিনেশন বারবার একই জায়গায় হওয়ার কোনো কারণ নেই। তো সে তখন চিৎকার করে তন্ময়কে ডাকে এবং শ্যাডোটার কথা বলে যে ঘরে দেখো, ঘরে একটা শ্যাডো আসছে, তুমি তাকাও। কিন্তু তন্ময় ভয়ের চোটে লেপ কাঁথা মুড়ি দিয়ে আরও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। সারা রাত কেউ ঘুমাতে পারেনি, কিংবা ঘরের আলো কি জ্বালাবে সেই সাহসটুকু কারোর মধ্যে ছিল না। পরদিন সকালে উঠে সত্য এর আগে যে ওর সাথে এই ঘটনাটা ঘটেছে সেটা তন্ময়কে শেয়ার করে। ও ঘটনা এখানেই শেষ, আর কোনোদিনও সেই শ্যাডোড ফিগার ও পরে আর দেখতে পায়নি। ও হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ইউএসের বেশিরভাগ বাড়িতে ইঁদুরের উৎপাত, বিশেষ করে কাঠের বাড়িগুলোতে। আমার বাসাতেও একই অবস্থা। তো যা বলছিলাম, ওদের বাড়িতে ছিল ভীষণ ইঁদুরের উৎপাত ছিল, কিন্তু কেবল ওদের বিশাল রুমে কোনো ইঁদুর ছিল না, এমনকি ওদের প্রায় না ব্যবহার করা ক্লদেটেও না, অথচ সেখানে কিন্তু ইঁদুর থাকার কথা ছিল সব থেকে বেশি। সেটাই সাংঘাতিক না? ঘটনাটা শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আমি বলতে পারি না, কারণ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শোনার মধ্যে যে কীরকম একটা ফিল থাকে, সেই ফিলটা আমি বুঝতে পেরেছি। ওর যখন ঘটনাটা শেষ করে তখন আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সত্য, তুমি কি ভূতে বিশ্বাস করো? সে বলল, হ্যাঁ করি, কারণ মহাবিশ্বের যে কোনো পজিটিভের পাশাপাশি নেগেটিভ থাকতে বাধ্য। সেহেতু আমি যেহেতু ভগবানই বিশ্বাস করি, সেহেতু ভূতেও বিশ্বাস করি। তারপর সে বলল, কি জানো, আমার মনে হয় এই বাসাতেও ভূত আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কেন তোমার এরকম মনে হচ্ছে? ওদিকে কারণ আমার রুমকে এমনিতে অনেক ঠান্ডা নর্মালি অন্যান্য রুমের তুলনায়। আমি অবশ্যই এই কথা কাউকে বলি না যে আমার রুম ঠান্ডা, কারণ নয়তো মানুষজন আমাকে খ্যাপাবে। তখন সে বলল যে দেখো, আমার কেন মনে হয়, কারণ মাঝে মধ্যে দেখো না যে কোনো কারণ ছাড়াই আমাদের স্মোক অ্যালার্ম বেজে ওঠে, অথচ না ওভেন, না কুকার, না কিছু, কোনো কিছু চালু নেই, পাশের বাড়ি থেকেও স্মোক আসছে না, তবে অ্যালার্ম বাজে কেন? ও প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ আমিও দেখেছি মাঝে মধ্যে এরকম উদ্ভট কারণে অ্যালার্ম বেজে উঠছে, এটার কোনো ব্যাখ্যা নেই। তবে সত্যি কথা বলতে কি, ওর রাত 3টার 8টায় ও যখন আমাকে ওর ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছিল, তখন আমি সত্যি মানে প্রচণ্ড ভয় পাই, এবং ভয়টা ছিল রিয়াল। এবার আসি আমার ছোট্ট দুটি অভিজ্ঞতা। আমারও ছোট্ট একটা ঘটনা ছোট্ট করে বলে দিই। নর্মালি আমি হচ্ছে রাত 11টা থেকে 12টার দিকে ঘুমাতে যাই, এবং একটানা ঘুমিয়ে সকাল 7টা 7:30টার দিকে উঠি। মাঝখানে আমার কখনোই ঘুম ভাঙে না। তো এমনই একদিন হঠাৎ রাতে ঘুমাচ্ছি, আমার ঘুম ভেঙে গেল। মনে হলো, ঘুমটা ভাঙলো এরকম যে আমার মনে হলো কেউ দরজায় 4 বার ঠক 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 করে টোকা দিল। তখন আমি ঘুরে দেখলাম রাত প্রায় 3টা বাজে। কোনো কারণে এরকম অদ্ভুত শব্দে ঘুম ভাঙলো, ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি।
ওদিকে ঘুম আসছে না। হঠাৎ আবারও শুনি ঠিক একই রকমভাবে 4 বার দরজায় নক করার শব্দ। ভয়ে আমি যে কে বলে চিৎকার করব সেটাও পাচ্ছিলাম না। কারণ এবং পরে কিন্তু এরকম কোনো শব্দ আর আসেনি। ঠিক 4 বার টোকা পরপর, কিন্তু এরপরে আর কোনো টোকার শব্দ নেই। আমার রুমমেটরা কখনোই আমার সাথে আমার দরজায় এভাবে টোকা দেয় না, এবং রাত 3টা 3:30টায় তো কোনো কারণই নেই। আর যদি তাদের দরকার থাকতো তাহলে তো তারা দ্বিতীয়বার আবার নক করতো, তাই না? এরকম আধা ঘন্টা গ্যাপ দিয়ে 4 বার দরজায় নক করার তো কোনো মানে হয় না। অন্ততপক্ষে আমার রুমমেট যদি কেউ হতো তাহলে তারা আমাকে ডাকতো, আমার নাম ধরে ডাকতো। যাই হোক, আমিও জিজ্ঞেস করিনি, আর কোনো রিপ্লাইও পাইনি। তো এই হচ্ছে একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, আমি ভিডিও চ্যাট করছিলাম আমার ছোট বোনের সাথে। হঠাৎ সে আমাকে বলছে, তোর পেছনে কে? আমি আমি তো অবাক। আমি আমি তো রুমে একা, পেছনে কে হবে? তারপর সে বললো, ও হয়তো আমার চোখে ভুল। তো আমি ভাবলাম যে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, আমি রুমে একা থাকি, ইত্যাদি ইত্যাদি। তো আমি কান করলাম ব্যাপারটা নিয়ে। কিন্তু কদিন আগে আমার বড় ভাইয়ের সাথে আমি ভিডিও চ্যাট করছি, তখন সে বললো, দিশা তোর পেছনে কে? আমি তখন সিরিয়াসলি ভয় পেলাম। প্রথমত ছোট বোনের কথায় পাত্তা দিইনি, এখন বড় ভাই ডেফিনেটলি আমার সাথে কান করবে না। তো আমি বললাম, পিছনে কে মানে? পিছনে কি কেউ আছে? তখন সে বললো, না, আমার মনে হলো যে পিছনে একটা লম্বা ফিগার আমি দেখলাম। তোর সাথে কি কেউ আছে? আমি বলি, না, আমার রুমে তো কেউ নাই। তারপর আমি বললাম যে, ভাই তুমি দয়া করে ফোনটা রেখো না, আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলো বা এরকম। কারণ আমি প্রচণ্ড রকমের ভয় পেয়েছি। সেটা তো আসলে সবাইকে বলা যায় না যে আমি কোনো কারণ ছাড়াই এরকম হুট করে একা থাকি রুমে। আবার আমার রুমমেটরা কেউ ছিল না সেটি কোনো কারণবশত। তারপর সে রাতে আমি মোটামুটি আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোন দিয়ে মোটামুটি আমি টেলিফোনে চালু ছিলাম বলা যায়। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ অল ফর লিসনিং। বাই। Face it. Radio Money Footbeat. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুড পিরিয়ড অফ টাইম। আমি রাস্তেল আছি সাথে, এবং আমার সঙ্গে আছেন আমাদের আজকের শেষ অতিথি। চলছে ভূত এফএম। আপনার নামটা প্রীতিকে বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি আসসালামু আলাইকুম লিসনার, আমার নাম মিলন মাহমুদ, আমি আসছি নতুন বাজার থেকে। জি। আমার ঘটনাটি হচ্ছে আপনি প্রায় 1 বছর আগে, একটা মেডিকেল ঘটনা। রাসেলের কারণ সম্ভবত মেডিকেলটার নাম উল্লেখ করব না। জি 1 বছর আগেই ঘটনা। আমার একটা ফ্রেন্ড সাপে কামড় দেয় ওকে। জি তো দেওয়ার পর আমাদের প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। নেওয়ার পরে ওনারা বলতেছিল যে আমাদের এখানে তো এরকম কোনো ট্রিটমেন্ট নাই, আপনারা সিটিতে নিয়ে যান। আমরা সিটিতে নিয়ে যাই, যাওয়ার পরে রাত হয়ে যায় ওখানে। তারপরে আপনার ইমার্জেন্সিতে ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললো যে আবার আপনার অ্যাডমিট করেন, আর রাতে ডাক্তার এসে বাকি ট্রিটমেন্ট ডাক্তার দিই। আমরা যথারীতি অ্যাডমিট করাই। ডাক্তার আসে রাত প্রায় তখন 9টা আপ। ডাক্তার আসে বলতে যে রুগী আপনার 2 দিন অ্যাডমিট থাকতে হবে, আমরা কিছু ব্লাড নিব, টেস্ট করব, দেন বলতে পারবো যে কি প্রবলেম, বিষধর সাপ নাকি কোনো নর্মাল সাপ, তাহলে আমরা ছেড়ে দিব যদি নর্মাল হয়। তো এখন ওর সাথে কে থাকবে এত রাত মেডিকেলে, শীতের রাত। আর ওর ভগ্নিপতি ছিল, তো ওনারা আমাকে বলছিল যে মিলন তাহলে তুমি থাকো, আমরা চলে যাই, আমরা সকালে আসলে তুমি সকালে চলে যাবে বাসে। তো আমি বললাম যে ঠিক আছে আপু, তাহলে আপনারা চলে যান, আমি থাকি। তো একটা পর্যায়ে আমি থাকি। রাত তখন প্রায় আপনার 1টা উপরে 2টা বাজে। তো আমার সিগারেটের হ্যাবিট থাকার কারণে আমি, আর মেডিকেলের ভিতর তো সিগারেট খাওয়া যাবে না, আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে একটা সময় আমার ওই যে ফোনে কথা বলতে বলতে আর সিগারেটের একটা নেশাতে আমি মানে একটা কর্নারে চলে যাই, খুব নির্জন একটা কর্নারে চলে যাই। যাওয়ার পরে আমি ফোনে কথা বলতেছিলাম আর আমার হাতে সিগারেট। তো হঠাৎ করে আচমকা কোত্থেকে
একটা মধ্যবয়সী লোক আমার সামনে হারিয়েছে। চোখগুলো খুব মোটামুটি ভাবে লাল, যা একটা সাধারণ মানুষ দেখলে এত রাত ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো আমাকে বলতেছে, এখানে দাঁড়িয়ে কি করেন? তাই বলতেছে, আমার রোগী আসছে মেডিকেলে অ্যাডমিট, আমি এখানে দাঁড়ায় ফোনে কথা বলতে চাই, সিগারেট খাচ্ছি। আমাকে বলতে খুব বাজে ভাবে বলতেছে, বিকট ভাবে, আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে দাঁড়াইলে সমস্যা আছে। তারপরে এটা বলে সে আমাকে এটা সোজা সামনের দিকে হেঁটে চলে যায়। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি মেডিকেলে রুগী নিয়ে আসলাম, আর সেখানে স্টাফ হোক যাই হোক এত বাজে ব্যবহার। এটা বলে আমি সিগারেট শেষ করে আমি কথা শেষ করে চলে যাই। তারপর এতটা ভয় ছিল না মনের মধ্যে। যাই হোক, পরের দিন সকাল 10টা থেকে 10:30 11টার মধ্যে আমি ওই নিচে নামি, হসপিটাল থেকে নিচে নামে ওই কর্নারের দিকে যাই। যাওয়ার পরে দেখি তো ওখানে অনেক মানুষের ভিড়। আমি যাই, যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হলো এখানে? দিয়ে বলতেছে, একটা লোক গতকালকে যে মারা গিয়েছিল, ওনাকে আনছে এখানে, তার হাতে ডাক্তার ছিল না, তাই পোস্টমর্টম হয়নি, এখন পোস্টমর্টম করে বের করতেছে, ওনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে। তো যে পোস্টমর্টম যে জিনিসটা, ওটার প্রতি আমি অন্যরকম একটা এডিক্টেড, আমার ওটা খুব মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, মানে এতগুলো লোকের মধ্যে ওই ডেড বডিটা দেখার জন্য একটি যখন উকি দেই, উকি দেওয়ার পরে আমি আর আমার জায়গায় ছিলাম না। আমি দেখলাম যে গতকাল রাতে যে লোকটা আমাকে ধমক দিয়েছিল এসে আমি দাঁড়াইছিলাম কেন, ওই লোকটাই সাদা কাপড়ে মোড়ানো। আমি সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে যাই। খুব মানে শীতের রাত্র, শীত ছিল তখন, মানে আমার শরীরে ঘাম ধরতেছিল। তো আমি আর রিটার্ন ব্যাক করে মেডিকেলের উপরে যাই নাই। আমি আস্তে আস্তে মানে আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি আস্তে আস্তে আমার বাসায় আসি। আসার পর মানে 2-3 দিন আমার নর্মাল হতে খুবই সময় লেগেছিল। তো আমার দাদু আবার খুবই ফরজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। তো একদিন দাদুকে বললাম যে দাদু, এই ব্যাপার আমি ভয় পেয়েছিলাম, এই সমস্যা। তো আমার দাদু আমাকে একটু মানে ঝাড়ফুঁক করে দেয়, তারপর একটু স্বাভাবিক হই আর কি। তো এই ছিল এই ঘটনা, আরও অনেকগুলো ঘটনা ছিল মেডিকেল ট্যুরে। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ওনার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। এবং আপনাকে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার যে আরো ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনি চাইলে আগামী সপ্তাহে এসে বলতে পারেন। তো উনি বলছেন যে উনি আগামী সপ্তাহে আসবেন। তা আগামী সপ্তাহে আসলে নিশ্চয়ই তার বাকি ঘটনাগুলো আমরা তার কাছ থেকে শুনতে পারবো। আজকের মতো আমাকে এখানে শেষ করতে হতো, তবে তার আগে আপনারা যারা লিখছেন আমাদের ফেসবুকে তাদের কথা আমি একটু জানাতে চাই। যে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এখানে রিজবি কবির, টুইটার থেকে শুরু করেছি, সবগুলো স্টোরি ভালো ছিল। এমডি আমানুল্লাহ আকাশ আমাদের সঙ্গে আছেন, রুমে একা থাকেন ভয় লাগছে। সোহেল খান আমাদের সঙ্গে আছেন এমডি হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে তিনি লিখছেন। এমডি আকাশ আমাদের সঙ্গে আছেন, লাস্ট অডিও ক্লিপটা আওসাম আমাদের সঙ্গে তিনি জানিয়েছেন। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা টুইটারে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে নানান রকম বিষয় নিয়ে কথা বলছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা, সেখানেও আপনারা অনেকে আছেন। ভূত এফএমের যে পেজটা, সেখানে অনেকে আছেন। সেই সমস্ত কমেন্টগুলো আমি পড়বো, তবে তার আগে একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠান বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.raffle। সেই দুটো পেজে এসে কিন্তু আপনি আমাদের লিখতে পারেন এবং আপনি আমাদের জানাতে পারেন আপনার সমস্ত কথা। আর আমাদের যারা হচ্ছে মানে এখন লিখছেন তাদের কথা কিছু বলি। উৎস কুমার আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। FM-A রহিম আমাদের সঙ্গে আছেন, অনেক ভালো লাগলো। মুস্তাফির মেহরাব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। পারফেক্ট বয় আলিফ আতিফ আমাদের সঙ্গে আছেন। আব্দুল্লাহ আল আরাফাত আছেন। রেজওয়ান রাহুয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও MN নিশাদ রহমান, কামরুল হাসান আমাদের সঙ্গে আছেন। রায়হান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, আছেন আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা খান, এবং আমাদের সঙ্গে আছেন তিনি একটা ঘটনা বলার চেষ্টা করছেন।
এবং এই ঘটনাটা আমি বলবো যে আপনি প্রিয়াঙ্কা খান আপনি তা লিখে পাঠালে সবচাইতে বেশি ভালো হয়, যদি আমাদের একটু কাইন্ডলি ইমেল করে দেন অথবা অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন আপনার এই খেয়াটা। মেহেদি হাসান ওমর আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়। অসাধারণ লেগেছে শেষ অতিথির ঘটনাটি। শেষ অতিথি কিন্তু আগামী সপ্তাহেও আসছেন এবং আমি আশা করবো যে তিনি আসবেন এবং আপনাদের ঘটনা শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন এটা হচ্ছে এস এস রাসেল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং যারা আমাদের সঙ্গে আগামীতেও থাকবেন এবং আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের পড়ে শোনানোর মতো ঘটনা আপনারা বেশি বেশি করে পাঠান এবং আমরা সেগুলো পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমাদের সঙ্গে যারা আছেন এবং এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।